গো। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আরো আরেকটি লাইভে আমরা ইন্সপায়ারিং বাংলাদেশের দ্য ইন্সপায়ারিং শোতে এসে পড়েছি এবং সবচেয়ে বড় যে জিনিস আজকের ইন্সপায়ারিং আড্ডাটা হলো দুইজন ইন্টারেস্টিং মানুষের সাথে, যে যারা প্রফেশনে একজন ডাক্তার এবং আরেকজন হচ্ছে মিউজিশিয়ান। তাদেরকে নিয়েই কিন্তু আজকে আমাদের আড্ডাটা, যে আড্ডাতে আজকে আমরা কানেক্টেড হয়েছি ফেসবুক লাইভ এবং লিঙ্কডইন লাইভ থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তো আশা করি আপনারা এনজয় করবেন। তো আর দেরি না করে আমি আমাদের যে গেস্ট আছে তাদের পরিচয়ে চলে যাচ্ছি। আমাদের প্রথম গেস্ট হলো ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা। এবং আমাদের সাথে আরো আরেকজন আছেন, পলাশ নূর, ভোকাল অফ ওয়ারফেজ, বাংলাদেশের অতি জনপ্রিয় একটি ব্যান্ড ওয়ারফেজের ভোকাল এবং একজন আমাদের পরিচিত এবং খুব ফেমাস ডাক্তার আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন। সো ওয়েলকাম সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন যদি বলেন। হেলাল ভাইয়ের কাছে যাই, এই করোনাকালীন সময়ে কেমন চলছে স্বাভাবিক জীবনযাত্রা? হ্যাঁ, চলছে, স্বাভাবিক নয় কিন্তু আমরা মানিয়ে নিয়ে চলছি এবং ভালোই চলছে। এবং সবাইকে এইভাবে ভালো চলার জন্যই তো আমরা আজকে এখানে বসেছি, সবাই যাতে ভালো মতো চলতে পারেন। রাইট, রাইট। পলাশ ভাইয়ের কেমন সময় কাটছে এই লকডাউন পরবর্তী অবস্থায়? না, আসলে আমি একটা নতুন ভোরের আশায় আছি, আসলে একটা নতুন সূর্য উঠবে আবারও সেই প্রত্যাশায় আছি। তবে আজকে হেলাল ভাইকে দেখে খুব ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, তাকে দেখলে মনে একটু জোর পাই আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপনি যখন আমাকে বলতেছিলেন, আমরা যখন ডিসকাস করতেছিলাম যে আপনার সাথে যে লাইভে আমি কাকে আনবো, তখন উনি বলতেছিল যে একজন ডাক্তার হলে ভালো হয়। তখন আমার ফার্স্ট নামটা মাথায় আসছে যে হেলাল ভাইকে আনা যায়, কারণ মানে ওনার সাথে যদি আমরা একটা কম্বিনেশন করি বা কোলাবোরেশনটা খুব জমবে। তো ওইখান থেকে আজকে আমাদের লাইভ। তো আমাদের যে আজকে আড্ডার মূল টপিক হলো ইন্সপায়ারিং বাংলাদেশ এবং দ্য ইন্সপায়ারিং শো। তো এই কোভিড এর সময় আমরা মানসিক স্বাস্থ্য কিন্তু একটা বড় জিনিস যেটা নিয়ে আমরা কাজ করি, এবং মানসিক স্বাস্থ্য যে কতটা প্রয়োজনীয় আমরা এর প্রয়োজনীয়তা দিনে দিনে অনুধাবন করছি। তো এই কোভিড কালীন সময় বা করোনা কালে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা নিয়ে যদি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ কিছু বলতেন আমাদেরকে। আমাদের আসলে তিনটা জায়গায় মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, তিনটা ক্যাটাগরিতে যদি বলি আমরা, তাহলে একটা হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিক হওয়ার আগে আমাদের মানসিক স্বাস্থ্যটা কিরকম ছিল। আমরা কি তখন মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতাম? তখন কি আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতাম? এটি একটি ক্যাটাগরি, একটি জায়গায় আমরা রাখবো। আর কোভিড-19 যখন চলে আসলো, প্যান্ডেমিক হয়ে গেল, এটি যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, বাংলাদেশে ছড়িয়ে পড়লো, এখন আমাদের মানসিক অবস্থাটা কি, আমরা মানসিক অবস্থাটা কি ভাবছি। আর একটা হচ্ছে কোভিড পরবর্তী সময়ে আমাদের মানসিক অবস্থাটা কি হবে। তিনটা জায়গায় আমরা আমি খুব সংক্ষেপে বলছি যে আমরা আগেও কিন্তু মানসিক স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো ছিল না। তার মানে যখন কোভিড-19 ছিল না তখন আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতাম না, তখনও মানসিক স্বাস্থ্য অবহেলিত ছিল, তখনও মানসিক স্বাস্থ্য খুব এক ধরনের অন্তজ একটা জায়গায় ছিল, যে না মানসিক স্বাস্থ্য কোনো স্বাস্থ্য নেই, এটার কোনো দরকার নাই। এবং আমাদের কাছে যারা আসতেন তারা লুকিয়ে চুরিয়ে আসতেন, এবং কখনো মানে আমাদের সাথে বিয়ে বাড়িতে দেখা হলেও আমার টেবিল ছেড়ে তারা অন্য টেবিলে চলে যাইতেন আমার রোগীরা। মানে আমার কাছ থেকে বিয়ে বাড়িতে যেন আমার চেহারা তারা দেখতে চান না। কিন্তু অন্য ডাক্তার সাহেবরা কিন্তু বিয়ে বাড়িতে অন্য রোগীদেরকে ফ্রি সেবা দিচ্ছেন, অন্য রোগীরা কিন্তু বলেন ডাক্তার সাহেব আমার তো প্রেশার কমে না, আমার বাচ্চা খায় না, তারা কিন্তু ঠিকই দিচ্ছেন। কিন্তু আমাদের দেখলে আমার রোগীরা পালিয়ে যেত। তার মানে এরকম অবস্থা ছিল যে মানসিক স্বাস্থ্যটা আগেও ভালো ছিল না। আর এখন তো অবশ্যই একটি আতঙ্ক আমাদেরকে গ্রাস করেছে, যদিও আমরা আতঙ্ক চাই না। আমাদের উদ্বিগ্নতা, আমাদের আচরণের পরিবর্তন, এগুলো এই সময় মানসিক স্বাস্থ্যকে তো একটুখানি বিপন্ন করবেই। কিন্তু তার জন্য তো এরকম লাইভ আছে, লাইভ মানে আমরা আরো লাইভলি হব। এবং আমাদের যে প্ল্যাটফর্মে কথা বলছি তার নাম ইন্সপায়ারিং বাংলাদেশ, অর্থাৎ ইন্সপায়ারের মধ্য দিয়ে আমাদের বাঁচতে হবে। আমরা যত বেশি ইন্সপায়ার্ড হব তত বেশি কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আর করোনা পরবর্তী যুগে, কোভিড পরবর্তী যুগে আমরা কোথায় চলে যাব, কিরকম হবে মানসিক স্বাস্থ্য, সেটা আমি পরে আলোচনা করব। আরেকটু পরে আমি কথাগুলো শুনে নিই, সকলের কথাগুলো শুনে নিই। জি, আমাদের সাথে অনেক মানুষ অলরেডি লাইভে কানেক্ট হয়েছে। যারা যারা কানেক্ট হয়েছে তারা যদি লাইভটা শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার আশেপাশের মানুষরা দেখবে। আমরা কিন্তু ভালো কন্টেন্টের কথা বলি, গুড কন্টেন্টের কথা বলি। আজকের যে আমরা আলোচনা, এটা কিন্তু আমি মনে করি একটি ফ্রুটফুল ডিসকাশনস হবে, যেটার থ্রুতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং আমরা একটি নতুন থিম আমরা চালু করেছি, যে ওয়ান শেয়ার মিলিয়ন্স অফ ইন্সপিরেশন। তো আপনি শেয়ার করুন, এবং শেয়ার করলে কিন্তু আপনি আমাদের থেকে একটা গিফট পাবেন। তো আশা করি আপনারা শেয়ার করবেন এই লাইভটা। তো আমরা পলাশ ভাইয়ের কাছে ফেরত যাব, যে পলাশ ভাই, এই করোনার সময় আপনি যেহেতু একজন মিউজিশিয়ান এবং সাথে কর্পোরেটেও আছেন,
কিভাবে আপনার বাসায় সময়গুলো কাটছে, গান করে নাকি অন্য কিছু? বাসায় আসলে অন্য সবার মতনই আসলে একটু, হ্যাঁ, একটু আহ, আবদ্ধ হয়ে আছি আর কি। যেরকম মিউজিশিয়ান আপনি বললেন যে আমার, হ্যাঁ, আমি আমার পরিচয়টা একজন মিউজিশিয়ান হিসেবে দিতে পছন্দ করি। আমি যেটা মনে করি যে একজন সঙ্গীতের মানুষের মনটা একটা পাখির মতন আসলে, পাখি যেরকম যেখানে সেখানে উড়ে যেতে পারে, ঠিক আমারও সেই আমার মননটা আসলে এরকম উড়ে বেড়াতে চায় আসলে। তো সেই জায়গা থেকে ঠিক চিন্তা করলে ঘরে বসে আছি। তো আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ঘরে থাকার একটা সুফল কিন্তু আছে, সেটা হচ্ছে যে নিজেকে মানে সেলফ রিয়েলাইজেশনের যে জায়গাটা আসলে। আমি খুবই মাল্টিটাস্কার একজন মানুষ। আমি সকালবেলা বের হয়েছি, রাত্রে ফিরি। আমার ছোট্ট মেয়ে আছে 3.5 বছর বয়স। আহ, মাশাআল্লাহ। ও বড় হচ্ছে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, এগুলো আমি মিস করেছি আসলে। আহ, দিনের একটা বেশিরভাগ সময় আমার ওয়াইফের সাথে আমার বাচ্চাটা থাকে, আমি যখন বাসায় ফিরি তখন ও ঘুমায়। তো এই ওর বেড়ে ওঠাটা, মানে এই 2 মাস থেকে বাসার ভিতরে আছে, ও আমার চোখের সামনে বেড়ে উঠছে, সুন্দর সুন্দর কথা বলছে, আমাকে আমার আমার টেক কেয়ার করছে। আমার যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমাকে ব্রাশে মানে দিচ্ছে হাতে করে। দিস আর অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস আই এম হ্যাভিং। তবে একটা জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যে আহ, হেলাল ভাই আছেন, আসলে ওনাকে কাছে পাইনি কখনো, আজকে প্রথম আমার সৌভাগ্য হয়েছে ইন্সপায়ারিং বাংলাদেশ শোয়ের মাধ্যমে তাকে একটু তার কাছ থেকে অনেক কিছু জানার আজকে একটা আগ্রহ আছে আসলে। আমার কাছে যেটা মনে হয় যে এই যে ঘরে থেকেই আমরা একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি আসলে, এই বিষয়টা আহ, উনি 3টা সেগমেন্টের কথা বললেন, যে পূর্ববর্তী কোভিড-19 পূর্ববর্তী, এটার ভিতরে পড়ে গেছি এখন আমরা, এর পরবর্তী যেসব ব্যাপার স্যাপারগুলো আসবে। আমরা যারা মিউজিশিয়ান আছি তারা তো সামহাও কোনো না কোনো ভাবে নিজেদের মননকে একটু রিক্রিয়েশনের দিকে নিয়ে যাচ্ছে, অথবা গান করে বা একটা গান বানিয়ে আসলে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা মিউজিক করেন না, যারা একেবারেই সাধারণ, যারা যে ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়, এইসব বিষয় আমি আসলে আজকে হেলমের কাছে জানতে চাইবো আসলে। তো আমি আজকে খুবই কম অসাধারণ কথা বলতে চাই, পরিচয়। আমি শুনতে চাই আসলে। আমরাও শুনতে চাই আজকে হেলাল ভাই থেকে যে আরো কিভাবে আমাদের মেন্টাল হেলথ কে আমরা ইমপ্রুভ করতে পারি, এবং আমাদের অডিয়েন্সেরও কিন্তু অনেক, আমাদের সাথে অলরেডি 80 জনের মতন যুক্ত হয়ে গেছে আমাদের লাইভ স্ট্রিমে। তো আপনারা শেয়ার করুন এবং হেলাল ভাইয়ের কথা শুনুন। জি। না, ধন্যবাদ। পলার যেটি বললো, আমরা যে কথাটা বলতে শুরু করেছিলাম অফলাইনে শুরুর আগে, যে এখানে একজন সিঙ্গার আছেন এবং একজন ডক্টর আছেন, এভাবেই বলা হয়। ডক্টর মানে আমরা হিলার বলি, কিন্তু আমি কিন্তু একটা উত্তরে এই কথাটি আবার সবাইকে জানাতে চাই যে ডাক্তারদের মধ্যে কেউ কেউ হয়তো গান গান, তারা হচ্ছেন সিঙ্গার, কিন্তু সিঙ্গারদের মধ্যে সবাই সবাই কিন্তু হিলার, সবাই ডক্টর। তাদের গান শুনে কিন্তু আমরা সবাই কিন্তু কোনো না কোনো জায়গায় আমাদের একটা হিলিং হয়। এবং সত্যি কথা বলতে কি, মিউজিক থেরাপি বলতে একটা থেরাপিও কিন্তু আছে, মিউজিক থেরাপি আমাদের মানসিক রোগীদেরকে আমরা দিয়ে থাকি, বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। ফলে আমরা বলবো যে মানুষের মন ভালো রাখার দায়িত্ব কেবল চিকিৎসক বা মনোরোগ চিকিৎসকদের না, একজন গায়কের, একজন অভিনেতার, একজন লেখকের, একজন শিল্পীর, প্রত্যেকের কিন্তু দায়িত্ব রয়েছে মানুষের মনটাকে আমরা কিভাবে ভালো রাখবো। একটা খারাপ ছবি দেখলে, খুব বিভৎস ছবি দেখলে আমাদের মনটা কেন কেঁপে ওঠে? কারণ আমাদের ব্রেনে কিন্তু নিউরো ট্রান্সমিটারের একটা পরিবর্তন হয়। আমরা বিজ্ঞানের কথা যদিও একটু বলে ফেললাম, তখন কিন্তু আমাদের সেই খারাপ লাগার অনুভূতি হয়। আবার সুন্দর একটি দৃশ্যের ছবি দেখলে কেন আমাদের ভালো লাগে, সুরেলা গান শুনলে কেন আমাদের ভালো লাগে? ওই আমাদের মস্তিষ্কের ভেতরে একটি কেমিক্যালের একটি সুন্দর মানে একটা ভারসাম্য হয়, তখন আমাদের ভালো লাগে। ফলে মানুষের মন ভালো রাখার জন্য আসলে আশেপাশের সমস্ত কিছুর দরকার আছে, পাখির গান থেকে শুরু করে সুন্দর দৃশ্য থেকে শুরু করে সবকিছু আমাদের মনকে ভালো রাখতে পারে। আমাদের আসলে সেই দেখার চোখ, শোনার কানগুলো তৈরি করতে হবে। আমরা আসলে যেটি বললেন পলাশ, যে আমরা এতদিন অনেক কিছু দেখি নাই, হয়তো তার ছোট্ট মেয়েটি এর আগেও তাকে টুথব্রাশ এনে দিয়েছে, কিন্তু সেই দেখার চোখ হয়তো তার সেই সময়টাই ছিল না। এখন তিনি সেইভাবে দেখতে পাচ্ছেন, অর্থাৎ তার মনের চোখ দিয়ে তিনি দেখতে পাচ্ছেন, দেখে তার হয়তো এখন ভালো লাগছে। ফলে আমাদের সেই মনের চোখগুলোকে খুলতে হবে। আমাদের কানগুলোকে শুধু হিয়ারিং এর কাজে ব্যবহার করলে হবে না, এটাকে লিসেনিং এর কাজে ব্যবহার করতে হবে। লিসেনিং এন্ড হিয়ারিং দুটো আলাদা জিনিস। আমরা অনেক কিছু শুনি, সেটা হচ্ছে হেয়ারিং, এটা একটি অর্গানিক কথা, বিজ্ঞানের কথা। আর লিসেনিং, এটা বিজ্ঞানের চাইতেও বেশি, যে আমরা কি জিনিসটা লিসেন করলাম। ফলে আমাদের দেখার জায়গা, শোনার জায়গায় আমাদের উপলব্ধি করতে হবে। যখনই আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমরা দেখবো আমাদের চারিদিকে সবকিছু কিন্তু ইন্সপিরেশনাল, সবকিছু কিন্তু ভালো, সবকিছু আমাদের ভালোর জন্য, মনটাকে ভালো রাখার জন্য তৈরি করেছে। আর আমরা কিন্তু এতদিন সব ভুল জিনিসের পিছনে ফোকাস দিয়েছি, ভুল জিনিসকে দেখার চেষ্টা করেছি। ফলে সেই কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। তাহলে আমাদের এই করোনার সময়কালীন সময়টিতে, এই সময়টিতে কিন্তু আমাদের একটা সুযোগ আসছে যে আমরা কিভাবে আবার জীবনটাকে উপলব্ধি করব, কিভাবে ভালো করে পরিপূর্ণ নয়ন মেলে আমরা দেখব, আমরা খুব অন্তর দিয়ে শুনবো, সেটি আমাদের জন্য খুব জরুরি। অসাধারণ,
অসাধারণ একটি কথা। এবং আমরা আরেকটি ইনিশিয়েটিভ আমরা হাতে নিয়েছি, এটা হচ্ছে বিয়ন্ড দ্য প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনের বাইরে থেকে আমাদের ইয়াং যারা ডাক্তাররা আছেন বিভিন্ন প্রফেশনে, তারা কিন্তু আমাদের এখানে একটা সেবা দেয়, যেখানে তারা প্রেসক্রিপশনের বাইরে থেকে আপনার ইমিউন সিস্টেমটাকে আরো ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ধরনের উপদেশ তারা এখানে দেয়। ওইখানে একটা বড় জিনিস আমরা যেখানে বের করেছি, এটা হচ্ছে যে এখনকার সময় আপনার ইমিউনিটি সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য মেন্টাল হেলথকে প্রায়োরিটি দেওয়ার কিন্তু এখনই সুযোগ। কারণ আমরা যেটা দেখেছি যে ইমিউনিটি সিস্টেমের হ্রাস পাওয়ার কারণে কিন্তু বহির্বিশ্বে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। এবং আমাদের দেশে আমরা একটা পরিসংখ্যানে দেখেছি যে ম্যাক্সিমাম, আমি নাম্বারটা মনে নেই, যে অনেক পার্সেন্টেজ অফ পপুলেশন আনকনসিয়াসলি মানসিক রোগে আক্রান্ত। সো ওই ব্যাপারটা আপনার কাছে যেহেতু মানুষরা আসে, কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন যে তারা আসলেই মেন্টালি আনস্টেবল, আপনি যদি বলতেন। আচ্ছা, আমি একটু উল্টো করে বলি। প্রথমত আপনার কথার একটা সূত্র দেই, সেটা হচ্ছে যে আমাদের দেশে 17% মানুষের মধ্যে, প্রাপ্ত বয়স্ক মানুষের 100 জনের প্রতি 17 জনের কোনো না কোনো মানসিক সমস্যা আছে। এটি 2018 সালের আমাদের একটি জাতীয় পর্যায়ের গবেষণা। আর শিশু কিশোরদের মধ্যে সেই সংখ্যাটি হচ্ছে 14%। 100 জন শিশু কিশোরের মধ্যে 14%। আর কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে এদের মধ্যে প্রায় 90%-এর বেশি, প্রায় 94% তারা কোনো চিকিৎসা গ্রহণ করে না, মানসিক স্বাস্থ্যের জন্য কোনো চিকিৎসা গ্রহণ করে না। এটি হচ্ছে আমাদের সবচেয়ে আতঙ্কের এবং আশঙ্কার বিষয় ছিল। আর আপনি বললেন কি কি লক্ষণ দিয়ে বোঝা যাবে যে তার মধ্যে মানসিক সমস্যা আছে কিনা। আমি একটু উল্টো করে দেখি, আমি দেখি যে কি কি লক্ষণ দিয়ে বোঝা যাবে যে সে আসলে খুব সুস্থ, তার মধ্যে কোনো সমস্যা নাই, আমি সেই লক্ষণগুলোকে খোঁজার চেষ্টা করি। এবং আপনারা জানেন যে আমি মানসিক স্বাস্থ্যে কাজ করলেও আমি একজন শিশু কিশোর মানসিক স্বাস্থ্যে বেশি কাজ করি। আমার বিভাগটি হচ্ছে শিশু কিশোর ও পারিবারিক মনোরোগ বিদ্যা বিভাগ। আমি শিশু কিশোরদের নিয়ে কাজ করি, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমার বেশি কাজগুলো হয়, তাদেরকে আমি বেশি দেখি। তা আমার কাছে বাবা মারা যখন আসেন, তারা আমার কাছে এসে প্রথম যে কথাটা বলেন, যে বলেন তো কি অসুবিধা, আমি আপনাকে কি সেবা করতে পারি, আপনার মেয়েটির বা আপনার ছেলেটির, হয়তো 11 বছরের 12 বছরের একটা ছেলেকে নিয়ে আসছে, বলে ডাক্তার সাহেব একদম পড়ালেখা করতে চায় না, একদম পড়ায় মন নাই। আমি বলি খুব ভালো, এটি তার লক্ষণ, এই লক্ষণ প্রকাশ করে সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। কারণ যেই ছেলেটি, যেই মেয়েটি পড়ালেখা ভালো লাগে না, সেই মানসিকভাবে সুস্থ। পড়ালেখা ভালো লাগলে তখন আমার মাথায় দ্বিতীয় চিন্তা আসে, কেন পড়ালেখা ভালো লাগে, তাহলে কি এর কোনো মানসিক অসুস্থতা আছে? এই সুতরাং আমাদেরকে কিন্তু আগে দেখতে হবে কোন লক্ষণটি তাকে রোগ হিসাবে চিহ্নিত করে তা না, কোন লক্ষণটি, কোন বৈশিষ্ট্যটি তাকে রোগহীন হিসাবে চিহ্নিত করে। আমি কিন্তু সবার আগে সেটি দেখার চেষ্টা করি, যে কোন লক্ষণটি তার মধ্যে প্রমাণ করে যে তার কোনো রোগ নাই। পড়ালেখা ভালো লাগবে না, এটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু আমরা চেষ্টা করব তাকে পড়ালেখার ভিতরে নিয়ে আসতে, পড়ালেখাটাকে ভালো লাগানোর মতো করে, ওই গানের সুরে, ছবি এঁকে, এইভাবে যদি আমরা পড়াতে পারি তাহলে কিন্তু তার পড়ালেখাটা ভালো লাগবে। আমরা সেভাবেই যেন আমরা চলে যাই তার মানসিক স্বাস্থ্যের দিকে। আর যদি আপনি লক্ষণের কথা বলেন তাহলে আবার একটু গুরু গম্ভীর হয়ে যাবে কথাগুলো। আপনার শুরুতেই বলেছিলাম যে আমরা আজকে গুরু গম্ভীর বা মানুষকে আতঙ্কগ্রস্ত করার মতো কিছু বলবো না। তা লক্ষণের কথা বললে আমরা যে জিনিসগুলো বলি, যে মানুষের চিন্তার জায়গাটা, আবেগের জায়গাটা এবং আচরণের জায়গাটা, চিন্তা, আবেগ, আচরণ এগুলো এলোমেলো যখন হয়ে যায়, তখনই আমরা বলি যে তার মানসিক কোনো স্বাস্থ্য সমস্যা হচ্ছে কিনা। সে যখন একটু অন্যরকম চিন্তা করতে থাকে, যে চিন্তাটা স্বাভাবিক নয়, তার আবেগের বহিঃপ্রকাশ যদি খুব বেশি হয়, অথবা আবেগের বহিঃপ্রকাশ করতেই পারে না, মনটা খুব খারাপ অথবা বেশি উৎফুল্ল, সেটাও কিন্তু মানসিক রোগের লক্ষণ। অথবা তার আচরণের পরিবর্তন যদি কখন আমরা দেখি, তাই চিন্তা, আবেগ, আচরণ এই পরিবর্তনগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বলে থাকি তার মধ্যে কিছু মানসিক সমস্যা হয়তো থাকতেও পারে, আছেই বলা যাবে না, থাকতেও পারে। আচ্ছা, অসাধারণ বলেছেন হেলাল ভাই। এবং আমাদের অনেকগুলো কোয়েশ্চেন জমা হয়েছে এবং অনেক মানুষ দেখছে, এবং আমি যারা দেখছে তারা যদি লাইভটা আমাদের শেয়ার করে দিন, তাহলে কিন্তু এই মানসিক স্বাস্থ্য এবং এই করোনাকালীন সময় এটার যে ইম্পর্টেন্স, এই ব্যাপারটা আপনারা জানতে পারবেন। সো আপনারা দেরি না করে শেয়ার করে দিন আপনাদের পেজে, আপনাদের টাইম লাইনে পাবলিক করে, সো দ্যাট আপনাদের সবাইকে আমরা একটা পজিটিভ কন্টেন্ট এবং পজিটিভ থট দিয়ে আজকে রাতটা আমরা শেষ করতে পারি। তো আমরা পলাশ ভাইয়ের কাছে চলে যাব। পলাশ ভাই, আপনি গান করছেন অনেক আগের থেকে, আপনি ডি রকস্টার থেকে কিন্তু এসছেন, আমি যদি ভুল না করে থাকি। আপনার ডি রকস্টার থেকে ওয়ারফেজে আসার যে যাত্রাটা যদি একটু শেয়ার করেন, এবং কতটা ইন্সপায়ারিং ছিল একবারে শুরু থেকে, ডি রকস্টার থেকে। এটা অনেক বড় একটা বড় জার্নি আসলে। আমি যদি ডি রকস্টার্স 2007 বলি, আজকে আমি ওয়ারফেজে জয়েন করেছি 2016-তে। সো প্রায় 8-9 বছরের মতন একটা বড় সময়।
আসলে প্রত্যেকটা মিউজিশিয়ান যেরকম স্ট্রাগল একটা সময় থাকে, আমারও আসলে ঠিক স্ট্রাগল পিরিয়ড ছিল ওটাই আসলে। রেডিও অ্যাক্টিভ এবং ওয়ারফেজ যদি আমি সেভাবে হিসেব করে দেখি যে একটা একটা নতুন জেনারেশনের ব্যান্ড আর একটা লেজেন্ডারি ব্যান্ড। সো লেজেন্ডারি ব্যান্ডের ভোকালিস্ট হওয়া, এটা আসলে অনেক আমাকে আমার একটা একটা বড় সময় আসলে দিতে হয়েছিল আমাকে নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে আসলে। ডি রকস্টারের সময় আসলে আমার হয়তোবা আমার ডেস্টিনিটা ফিক্স হয়ে গিয়েছিল যে আমি ওয়ারফেজের ভোকালিস্ট হবো, বিকজ বাম্বা করেছিল আসলে সেই বিচার, যেটা বলি আমি, জাজ প্যানেলটা ছিল আসলে, বা পুরো অ্যারেঞ্জমেন্টটা ছিল বাম্বা এবং ডিজুসের উদ্যোগে ছিল আসলে। তো বাম্বাতে যারা ছিলেন তখন টিপু ভাইরাও ছিলেন, ওয়ারফেজের মেম্বার্সরাও ছিলেন, তারা তো প্রথম দিন থেকে আমাকে লক্ষ্য করছিলেন আর কি কোনো না কোনো ভাবে, যে কারণ সেই সময়টা বালাম ভাই ব্যান্ড ছেড়ে দিবে, সো দে নিডেড আ ভোকালিস্ট। তো তারপরে যেটা হলো যে একটা থাকে না যে নিজের তৈরি ব্যান্ড, একটা একটা ড্রিম থাকে আসলে যে ইটস মাই ব্যান্ড, সো আমি আমার ব্যান্ডটাকে একটু সময় দিতে চাই। তো সেই জায়গা থেকে সরে যাইনি, আমি আমার ব্যান্ডটাকে নিয়ে একটু কাজ করেছিলাম। কিন্তু ওয়ারফেজের সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল আগে থেকেই, কারণ আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন তারা, এবং আমার যে কোনো, আমি আমার মিউজিক ক্যারিয়ারে তাদেরকে গার্ডিয়ান হিসেবে দেখেছি সবসময়। তো যে কোনো প্রবলেমস বা যে কোনো কিছু শেখার ক্ষেত্রে হলো আমি তাদেরকে নক করতাম, এবং তারা খুব উদার হয়ে আমাকে আসলে আমন্ত্রণ জানাতেন আসলে, তাদের প্র্যাকটিস প্যাডে হোক বা ওভার দ্য ফোন, কোনো না কোনো তাদের সাথে আমি কানেক্টেড ছিলাম আসলে আগে থেকেই। তো তারপরে তো সবাই জানে হয়তো বা যে প্রিভিয়াস ভোকালিস্ট চলে গেল, তারপর আই গট দ্য অফার, এন্ড আমি আমার আসলে চাকরিটা হয়ে গেল আসলে। তো তারপর থেকে পার্ট অফ দ্য হিস্ট্রি এখন ওয়ারফেজের মতন একটি লেজেন্ডারি ব্যান্ডের একটা যে ইন্সপায়ারিং এর ইন্সপিরেশনের কথাটা আপনি বলছেন, এই ক্ষেত্রে আমার কিছু বলবার আছে আসলে। সেটা হচ্ছে যে একটা বড় জায়গাতে মানুষ স্বভাবতই তাদের পদোন্নতি চায় আসলে, যে আমি যদি কোথাও চাকরি করি, আমার একটা হয়তোবা স্বপ্ন থাকবে যে না আমি প্রমোটেড হব, বা আমার বর্তমান কন্ডিশন থেকে পরবর্তী কন্ডিশন বা অবস্থানটা মানে ডেজিগনেটেড হয়ে আরেকটু ভালো অবস্থানে যাব আসলে। তো এই যে পদোন্নতি হওয়ার প্রবণতা সবার ভিতরেই থাকে, আমি যদি ভুল না বলে থাকি। কিন্তু সেটার জন্য আসলে নিজেকে প্রস্তুত করার একটা বড় ব্যাপার আছে। ওয়ারফেজে কাজ করার সবচেয়ে বড় শর্ত হচ্ছে যে আপনি হ্যাভ টু সিং ইন আ প্রপার টিউন, এবং হাই পিচে গান করতে হবে, বিকজ ইটস আ হার্ড রক ব্যান্ড, এবং একটা গ্লোবাল একটা রিকগনিশন আছে ওয়ারফেজ, এবং 35 ইয়ার্স পার হয়ে গেছে, 35 বছর একটা লেগাসি কন্টিনিউ করছে। সো এখানে আপনাকে তুলে ধরবার ক্ষেত্রে আপনার অনেক বড় কষ্ট করতে হবে, আপনাকে নিজের প্রতি আত্মবিশ্বাস হতে হবে যে আমি পারবো আসলে, বিকজ আমি যদি ফ্রন্টম্যান হই, আমি যদি ভোকালিস্ট হই, তাহলে আমার উপর দায়িত্বটা অনেক বেশি, কারণ আমার গান শুনে মানুষ হয়তোবা নতুন ওয়ারফেজকে হয়তোবা আবার শোনা শুরু করবে বা অ্যাকসেপ্ট করবে আর কি। তো ওই জায়গা থেকে চেষ্টা করেছি আমি, আমার প্র্যাকটিস যেখানে আমি 12 ঘন্টা করতাম সেখানে আমি 16 ঘন্টা করতাম, এবং আমার রিয়াজটা আরো বাড়িয়ে দিয়েছিলাম। সো আই হ্যাভ টু সিং প্রপারলি, আই হ্যাভ টু বি স্ট্রং, এই সব কিছু ছিল আসলে। সো আমার এই হচ্ছে ইন্সপায়ারিং, মানে ইন্সপিরেশনের জায়গাটা আসলে অসাধারণ। এবং আমাদের অনেকগুলো কমেন্ট এসে গেছে। মুশফিকুস সামাদ সাদিদ বলেছে হাই পলাশ ভাই। রেজাউল করিম সুমন লিখেছেন ভাই ওয়ারফেজ অনেক বড় জায়গা, কিন্তু এখনো রেডিও অ্যাক্টিভ কে মিস করি। তো হ্যাঁ, অনেকগুলো কোয়েশ্চেন আসলে জমা হয়ে গেছে, অনেকে গান শুনতে চাচ্ছে। তো আশা করি পলাশ ভাই আজকে আমাদেরকে গান শোনাবেন যারা আমাদের সাথে লাইভে দেখছেন, এবং প্লিজ লাইভটি শেয়ার করে দেন। আমাদের 100 জনের উপর মানুষ লাইভ দেখছেন এবং অনেকগুলো কমেন্ট আসছে। সো আমি এখন নেক্সট চলে যাবো হচ্ছিল আমাদের ডাক্তার হেলালুদ্দিন আহমেদের কাছে। এই করোনাকালীন সময়ে সবচেয়ে বড় যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমরা রাত দুপুর 2:30টা হলে টিভির সামনে বসে যাই এবং সংখ্যাটা দেখি যে আজকে কতজন আক্রান্ত হলো, কতজন মারা গেল। সাবকনসিয়াসলি কিন্তু এই ব্যাপারটা আমাদের মাঝখানে চলে এসেছে। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে স্ট্রেসড করছে, আমাদেরকে কিন্তু অনেকভাবে প্যানিক করছে। সো এই সিচুয়েশনটা আমি মনে করি যে আমার মতন, আমি পার্সোনালি আমার কথা বলছি, আমার মতন এরকম অনেক মানুষ এই সিচুয়েশনের সাথে যাচ্ছে। তো এই সিচুয়েশনকে ওভারকাম করার জন্য আমরা এখন কি করতে পারি? প্রথমত যেটি কথা বললেন, দুপুর 2:30টা হলেই আমরা টিভি সেটের সামনে বসছি, সেটা নিয়ে কিন্তু শুরুর দিকে আমার একটা লেখা ছিল একটি দৈনিক পত্রিকায়, প্রথম আলোতে। তারপরে সেই লেখা থেকে লেখার অংশটা দিয়ে আমরা কিন্তু আমাদের একটি সংগঠন আছে, একটি শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, বাখাম বলি, সেই সংগঠনটি সেই লেখাগুলো দিয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু নির্দেশনা দিয়ে কিছু টেমপ্লেট তৈরি করলো, অনলাইনে টেমপ্লেট, এবং সেটা কিন্তু আমাদের সরকার স্বাস্থ্য বিভাগ সেটিকে গ্রহণ করলো, এবং সরকারের সহযোগিতায় সেটি কিন্তু ছড়িয়ে দেওয়া হলো শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ভালো রাখার দিক। এবং এই কথাগুলো নিয়ে আমরা তখন যেটি বলেছিলাম সেটি কিন্তু এখন অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা যখন সেটাকে বলে, প্রথম কথাটি হচ্ছে সারাদিন করোনা করোনা করবে না, অর্থাৎ সারাদিন করোনা করোনা করা যাবে না আমাদের। এবং এটি স্লোগান আকারে এবং টেমপ্লেট আকারে কিন্তু বহু জায়গায় ছড়িয়ে গিয়েছে, যেটা আমরা প্রথম শুরু করেছিলাম যে সারাদিন করোনা করোনা করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথাটাকে এভাবেই বলেছে যে জীবনটা যেন করোনাময় হয়ে না যায়।
আমাদের কিন্তু জীবনের আরো অনেক অনুষঙ্গ আছে, অনেক কম্পোনেন্ট আছে, হ্যাঁ, আমাদের গান আছে, আমাদের অন্যান্য বিষয় আছে, এছাড়া আমাদের জীবনের অনেক এসেনশিয়াল কমোডিটি আছে। আমরা কিন্তু এসেনশিয়াল কমোডিটি গুলোকে ভুলতে বসেছি, হ্যাঁ, আমাদের অনেক কাজ আছে, অনেক জরুরি কিছু করার আছে আমাদের এই সময়টাতে। প্রত্যেকটি মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা সারাদিন এখন অলস সময় যদি কাটাই, তাহলে সেই জরুরি কাজগুলো থেকে আমরা দূরে সরে যাবো। আমাদের বিকল্প উপায় হলো সেগুলো করতে হবে। সুতরাং প্রথম কথা হচ্ছে, সারাদিন করোনা করোনা করা যাবে না। দিনে 2বারের বেশি টিভি সেটের সামনে বসা যাবে না, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা। 2বারের বেশি আমরা দেখবো না, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাই বলেছে। আরেকটি বিষয় হচ্ছে যে দৃষ্টিভঙ্গি গুলোকে পাল্টাতে হবে। এই যে আমরা দেখি এবং আতঙ্কিত হই এবং প্যানিকড হয়ে আবার আতঙ্কিত হই, যে একটা ভিসিএস সাইকেলের ভিতরে আমরা চলছি, যে আমরা দেখি আতঙ্কিত হই, আতঙ্কিত হয়ে আবার দেখি, আবার দেখে আবার আতঙ্কিত হই, এটা থেকে বের হতে হবে এবং আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে 2-3 রকম ভাবে। প্রথমত যে অবশ্যই করোনাকে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে, এটিকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাশাপাশি এটিও মনে রাখতে হবে যে এই রোগে যারা আক্রান্ত হচ্ছেন তাদের 90 ভাগই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন এবং 80 ভাগেরই কিন্তু হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। আরেকটি কথা, প্রথম আমরা দেখতাম যারা টিভিতে বলছেন যে 2:30টার সময় যাদের জন্য, প্রথম দিকে, এখন না, প্রথম দিকে আমরা দেখতাম যারা বলছেন, তারা বলতেন আজ যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের বয়স 60-এর উপরে, তাদের সকলের ডায়াবেটিস ছিল। এই কথাগুলো এখন কিন্তু বন্ধ হয়েছে, আমরা বলতে বলতে তারা এখন বন্ধ করেছেন, এগুলো আর বলেন না। আমাদের কিন্তু 60-এর উপরে, 70-এর উপরে বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুতরাং আমাদের সেই ইন্সপিরেশনাল কথাগুলো আজকের প্ল্যাটফর্মের নাম ধরে আমরা বলবো, যেই জিনিসগুলো আমাদেরকে আশার আলো দিবে, সেই আলোর, অন্ধকারের বিপরীতে তো আলোটাও আছে। আমরা বলছি না যে অন্ধকারকে গোপন করতে হবে, কিন্তু আলোর দিকটাকে আমাদেরকে একটু প্রকাশ করতে হবে, যাতে মানুষ একটু আশা পায়, ভালো ভালো করে বাঁচতে শিখে এবং যেভাবে হোক নিজের ভেতরে একটা উদ্যম ও শক্তি পায়। এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের শেষ কথাটি বলে আমি শেষ করব, যে আমরা প্রায় বিভিন্ন লাইভে বা বিভিন্ন জায়গায় শুনি, আবার লাইভ গুলো দেখলে মনে হয় যেন লাইভ গুলো আসলে ডেড হয়ে যাচ্ছে, কারণ লাইভ গুলোতে সব হতাশার কথা, আতঙ্কের কথা বলা হয়। লাইভ আর লাইভ থাকে না, লাইভ গুলো ডেড হয়ে যায়। তা আমি বলি যে লাইভকে লাইভ রাখতে হবে, লাইভলি রাখতে হবে। এবং ওই সময়গুলোতে আমরা বলি যে তারা খুব কঠিন কঠিন কথা আমরা আলোচনা করি, গৃহবন্দী, ঘরবন্দী। আমি সবসময় বলে আসছি, গৃহবন্দী, ঘরবন্দী এই শব্দগুলো বলা যাবে না। আমরা মোটেই ঘরে বন্দী না, গৃহতে বন্দী না। বাইরের পৃথিবীটা বন্দী, বাইরের পৃথিবীটা কারাগার। আমরা ঘরে মুক্ত আছি, ভাইরাস থেকে মুক্ত আছি, রোগ থেকে মুক্ত আছি, কোভিড থেকে মুক্ত আছি, সংক্রমণ থেকে মুক্ত আছি। আমাদের এই কথাগুলো কিন্তু স্লোগান হিসেবে সরকার গ্রহণ করেছে, এটাও সরকার গ্রহণ করেছে আমাদের কথাগুলো, সেটাও তারা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে। মাইন্ডসেটটা আমাদেরকে অবশ্যই পাল্টাতে হবে। আর সবশেষে যারা লাইভ করেন এবং আপনাদের মতো যারা তরুণ, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রায় দেখা যায় লাইভ করার সময় পেছনে বড় বড় করোনার 3-4টি ছবি অনেকগুলো ঘোরাফেরা করছে, সেগুলো দিয়ে আমরা লাইভ করি। আমরা যখন যুদ্ধ করব বা আমরা যখন কারোর সাথে কোনো একটা দ্বন্দ্বে যাব, আমি নিশ্চয়ই সেই প্রতিপক্ষের সেনাপতির ছবি আমার মাথার পেছনে রাখবো না, আমি নিশ্চয়ই আমার শত্রু পক্ষের ছবিকে চারিদিকে রাখবো না। তাহলে কেন আপনারা করোনার ছবি দিয়ে এত প্রেজেন্টেশন করেন? কেন করোনা ভাইরাসের ছবি দিয়ে আপনার পেছনে ঝুলিয়ে রাখেন? আপনি আমার দেশের ফ্রন্টলাইন ওয়ার্কারদের ছবি রাখেন, হেলথ কেয়ার ওয়ার্কারদের ছবি রাখেন, যারা ইন্সপিরেশন দিচ্ছেন, এই ধরনের মানুষদের ছবি রাখেন। আমাদের সেই ধারণার জগৎটা আসলে আমরা পাল্টাতে পারছি না। আমাদের এই জগৎটা পাল্টাতে পারলে তাহলে কিন্তু আমরা অনেকখানি আসলে লাইভলি হতে পারবো। অসাধারণ, অসাধারণ বলেছেন। এবং আমরা কিন্তু একটা গানে যেতেই হবে। সুমন ভাই লিখেছেন, ভাই আপনার গলায় এভরিথিং আই ডু গানটা একবার শুনতে চাই। কত শতবার যে আপনার গলায় এই গানটা শুনেছি হিসাব নাই। সো নন্দিনী কমেন্ট করেছে হচ্ছে লাইভকে লাইভ রাখতে হবে। এবং ফেসবুকে একটা ইন্টারেস্টিং কমেন্ট আমরা নিই, যে ফেসবুকে সপ্তাহে 2টি স্ট্যাটাস এবং সপ্তাহে 6টি কমেন্ট করা যাবে, এরকম পদক্ষেপ গ্রহণ করলে খুব ভালো হতো। সো এটা আমরা একটা ইন্টারেস্টিং একটা ফাইন্ডিংস পেয়েছি, যেখানে একটা লিমিটেশনস এর ব্যাপারটা সবাই বলেছে। সো পলাশ ভাই, আমরা কি একটা গান শুনতে পারি, এভরিথিং আই ডু? না, গান গাবো, অবশ্যই গাইতে চাই, কারণ আজকে আমি তো প্রথমে বলেছি হেলাল ভাইকে পেয়েছি, আসলে অনেক জিজ্ঞাসা আমারও আছে আসলে। এবং আমি নিজেও, আমি আপনার অনুষ্ঠানের যে একটা ছোট টিজার ছিল সেখানে বলেছিলাম যে আমাদের সবাইকে উই শুড বি ইন্সপায়ার্ড টু ইন্সপায়ার আদার্স আসলে। আর আমি যদি নিজে ইন্সপায়ার না হই, তাহলে আমি আরেকজনকে ইন্সপায়ার কিভাবে? বিকজ আমিও 8-10টা মানুষের মতন, ভাইয়া যেটা বলছেন যে ঘরে আসলেই নিজের ঘরে আমরা সব থেকে বেশি নিরাপদ। আমি যেটা বলতে চাইলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেখানে 2বার সেটের সামনে যেতে মানা করছে, তারা সেখানে আবার আজকেই দেখছিলাম একটা নিউজ, যে ওনারা বলছেন যে COVID-19 ইট মে নেভার গো অ্যাওয়ে, এটা কখনোই হয়তো বা যাবে না, এটা আমাদের সাথেই থাকবে, এটার সাথে হয়তো আমাকে বাঁচতে হবে। এই যে কথাটা আমি একভাবে নিলাম, এইভাবে যে আমাদের দেশে তো এখনো চিকেন পক্স হয়, বাট এটা একসময় এটাও হয়তো একটা প্যান্ডেমিক ছিল, বা অন্যান্য কোনো, যেমন টিবি
এক সময় হয়তো প্যান্ডেমিক ছিল বা সেটা আস্তে আস্তে সেটা ভ্যাকসিনেশন হয়েছে, কোনো না কোনো ভাবে সেটার সাথে আমরা কোপ আপ করে এখন আমরা বেঁচে আছি, সেটা এখন খুবই হালকা হালকা রোগের মধ্যে পড়ে গেছে। সেরকম হয়তো বা কোভিড-19 এক সময় হবে ইনশাল্লাহ। কিন্তু অন্য সাধারণ মানুষ, টিভি সেট তো একটাই বা একটাই হয়তো বা প্রচার মাধ্যম বা মাল্টিপল প্রচার মাধ্যম থাকতে পারে, কিন্তু যারা নিচ্ছেন যে এটার সাথে আমাদের থাকতে হবে, তাদের মানসিক চাপটা কিন্তু আরো বেশি হচ্ছে আসলে। এবং Right. এই যে বাসায় যারা আমরা থাকি, আমাদের আসলে নির্ভরযোগ্যতার জায়গা আসলে দুইটা জায়গা, হয় টেলিভিশন নাহলে আমাদের স্মার্টফোন, যেখানে সবসময় কোনো Right. না কোনো ভাবে নিউজ ফিড আমাদেরকে তাড়া করেই বেরোচ্ছে যে এতগুলো ডেথ রোল বেড়ে যাচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটা তো জানতেও হবে আসলে। আমি যেটা জানতে চাচ্ছিলাম Right. হেলালবের কাছ থেকে আপনার এই শো এর মাধ্যমে, যে জানার জি। পরে এই যে আমাদের প্র্যাকটিসটা কি হবে। আপনি তো বলছেন যে আহ, যতটুকু সম্ভব নিজেদেরকে লাইভলি রাখতে হবে, এই ব্যাপারটাকে হালকাভাবে দেখার, মানে যদিও হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, তারপর নিজেকে উৎফুল্ল রাখতে হবে। কিন্তু তারপরে এই যে প্রশ্নটা যে দাঁড়ায় যে ডেথ রোল বেড়ে যাচ্ছে, আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, আক্রান্তের এবং সংখ্যা বেড়ে এই যাচ্ছে। বাইটা আজকে 20,000 ক্রস করেছে। একটা Right. জায়গায় এবং দেখা যাচ্ছে 1200-র বেশি একই আক্রান্ত হয়েছে আজকে আর এটার একদিনে। সময় টেলিভিশনে বলছে 291 জন মারা গেছে, কিন্তু আবার ওই একই নিউজে দেখাচ্ছে যে কবরস্থান এবং শ্মশানে যে দেখা যাচ্ছে যে এই মৃতের সংখ্যা অনেক বেশি, বিকজ তাদের কাছে একটা রেজিস্টার থাকে। সো এই জিনিসগুলোকে আসলে আর কিভাবে আমরা আসলে, মানে আমি একটু সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে মিডিয়া ছাড়া তো কোনো অপশন নেই, তাহলে আমরা এটার সাথে কোপ আপ করবো কিভাবে? না, মিডিয়ার Very good কাছে আমরা question. যাব, অবশ্যই আমরা মিডিয়ার কাছে যাব, কিন্তু মিডিয়া থেকে আমি কি নিচ্ছি সেটা আমাকে দেখতে হবে, আর মিডিয়া কিভাবে আমাকে বলছে। যেমন দেখেন, একটা আমরা এর আগে একটা আলোচনায় বলেছিলাম এরকম করি যে একটা সঠিক মেসেজ আমাদের কাছে কিন্তু ভুলভাবে উপস্থাপিত হতে পারে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, এই কথাটি বহুবার বলেছি, স্টে হোম, বাড়িতে থাকুন। এই কথাটি আপনার কাছে, আমার কাছে, অথবা আমরা যারা আরবান এলিট ঢাকা শহরে থাকি, আমার কাছে বাড়ি মানে 2 রুম 3 রুমের একটা অ্যাপার্টমেন্ট ঘর, দুটো মাত্র বা একটা মাত্র দরজা। এখন সব বাসাতে হয় একটা দরজা, বড় জোরে দুটো দরজা, এটা নিয়ে আমার বাড়ি। এই তো আমার অ্যাপার্টমেন্ট ঢাকা শহরে বা একটি বাড়িতে আমরা থাকি, বা ছোট্ট একটি বাড়িতে থাকি। কিন্তু যারা গ্রামে থাকে, প্রান্তিক মানুষ, তাদের কথাগুলো একটু চিন্তা করেন। তাদের বাড়ি বলতে তারা কি বোঝে? তাদের বাড়ি বলতে তারা বোঝে, আপনি একটু যদি গ্রামের সাথে সংযোগ থাকে কারো, আপনারা জানবেন, গ্রামের বাড়ি বলতে তারা বোঝে 8-10টি পরিবার মিলে তার বাড়ি, বাড়ির ভেতরে পুকুর, বাড়ির ভেতরে মসজিদ, বাড়ির সাথেই বাজার। সুতরাং আপনি তো বলেছেন বাড়িতে থাকুন, সে তো বাড়িতেই আছে। আমরা 10 জন মিলেই বাড়িতে আছি, আমি মসজিদে যাচ্ছি, আমি নামাজ পড়ছি, আমি পুকুরে যাচ্ছি, আমি গোসল করছি, আমি সবার সাথে কথা বলছি, বাজারে যাচ্ছি, এর বাইরে যাচ্ছি না। সে বাড়ি বলতে বুঝে, বাড়ির বাইরে যাওয়া বলতে বুঝে কিন্তু গঞ্জে যাওয়া, মানে একটু সদরে যাওয়া, একটু দূরে যাওয়া। সুতরাং তার কাছে বাড়ির কনসেপ্ট, আমার কাছে বাড়ির কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু সঠিক তথ্য দিচ্ছি তাকে, কিন্তু ভুল ভাবে দিচ্ছি। আমরা লকডাউন মানে একটা নেতিবাচক দোতনা চলে আসছে আমাদের মধ্যে, কোয়ারেন্টাইন কেমন একটা ভীতিকর শব্দ চলে আসছে। ফলে আমরা পশ্চিমা শব্দগুলোকে যখন আমাদের করে নেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কনটেক্সট থেকে যে কথাগুলো বলেছে, আমাদের কনটেক্সটের সাথে সেটাকে কিন্তু আমাদের মেলাতে পারি না সবসময়, কিন্তু মিলিয়েতে পারি না বলেই কিন্তু আমাদের রিস্ক কমিউনিকেশন গুলো হয় না। আপনি একটা উদাহরণ দিয়ে সোজা হবে বিষয়টা বোঝা। যখন আমাদের অঞ্চলে, যেটাকে আমরা বলি উপকূলীয় অঞ্চলে, যখন 10 নম্বর বিপদ সংকেত দেয়া হয়, আমরা যখন বলি যে 10 নম্বর বিপদ সংকেত, পরদিন কিন্তু কোনো নৌকা নদীতে যায় না, কোনো নৌকা কিন্তু সাগরে মাছ ধরতে যায় না। তারা কিন্তু 10 নম্বর বিপদ সংকেতকে 10 নম্বর বিপদ সংকেত হিসেবেই বোঝে এবং জানে এবং মানে। আজকে আপনি যখন বললেন লকডাউন, আপনি বললেন ঘরে থাকুন, আপনি বললেন কোয়ারেন্টাইন, মানুষ তো ছুটে গেল রাস্তায়, মানুষ তো গেল বাজারে, মানুষ তো গেল দোকানে, মানুষ তো গেল শপিং মলে। তাহলে দোষটা কিন্তু মানুষের না, দোষটা হচ্ছে আমার। মানে আমি আমার নিজের আত্মসমালোচনা করছি যে আমরা যখন বলেছি মানুষকে, যারা এই কথাগুলো বলেছি জনস্বাস্থ্যের জায়গা থেকে, আমাদের কোথাও একটা ভুল রয়ে গেছে, কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ আছে, একটা কমিউনিকেশন ব্যারিয়ার আছে, নয়েজ আছে ভেতরে, এই কারণে মানুষের কাছে পৌঁছায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হয়তো যেই মোডে বলেছে যে এই ভাইরাসটি থেকেই আমাদের জীবন ধারণ করতে হবে, সেটি কিন্তু আসলে আপনি যেটি ব্যাখ্যা করেছেন সেটি সঠিক, যে এই ভাইরাসটি থাকবে, আমাদের জীবনাচার পরিবর্তন করতে হবে, আমাদেরকে হয়তো এর মধ্যে উপযুক্ত চিকিৎসা, ভ্যাকসিন ইত্যাদি আবিষ্কার করে ফেলতে হবে, কিন্তু ভাইরাসটাকে তো আমরা একদমই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে দূর করতে পারবো না। কিন্তু এটা আমাদের জন্য আর এত বেশি প্রাণ সংহারী হয়তো একটা সময় থাকবে না। সেই জিনিসটিকে মেনে নেওয়ার জন্যই আমাদেরকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথাগুলো বলেছে। সমস্যা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে একটি মানে পশ্চিমা প্রচার মাধ্যম, পশ্চিমা ধাঁচে কথা বলে, আমরা আমাদের এই প্রাচ্যের ধাঁচে জিনিসগুলোকে বুঝে থাকি। সুতরাং এই জায়গাতে কমিউনিকেশনের জায়গাটাতে ওই ওনারদের কথাগুলো আমাদের ভাষায় কালচারাল কম্পিটেন্সি করে বলার জায়গাটাই হচ্ছে কিন্তু আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মুনশিয়ানা। তারা কিভাবে সেটি উপস্থাপন করবেন তার উপরে নির্ভর করে আমাদের দেশের মানুষ সেটাকে কিভাবে পারসিভ করবে।
সুন্দর বলেছেন। এবং একটি জিনিস আপনার সাথে অ্যাড করতে চাই, এই ক্ষেত্রে ভুল ইনফরমেশনের একটা ব্যাপার কিন্তু চলে এসছে। আমরা কিন্তু মিস ইন্টারপ্রেট করি অনেক কিছু, এবং আমরা কিন্তু একটা দোষারোপের মধ্যে চলে যাই। আমরা কিন্তু সবসময় সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবসময় দোষারোপ করি যে তাদের পর্যাপ্ত ভাবে তারা যদি ইনিশিয়েটিভ নিত তাহলে এটা হতো না। বাট পর্যাপ্ত পরিমাণ ইনিশিয়েটিভ নেওয়ার পরেও তারপর যখন আপনি সচেতন হন নাই, তখন কিন্তু দোষটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপরেই বর্তায়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে কিভাবে আরো সচেতন মানুষ হতে পারে? কারণ এখন হচ্ছে সচেতনতার সময়, কারণ সচেতন না হলে কিন্তু আমাদের মেন্টাল হেলথটাও কিন্তু ইমপ্রুভ হবে না, আমি যতটুকু মনে করি। একদম সঠিক কথা বলেছেন আপনি। প্রথমত হচ্ছে কারো উপরে দোষারোপ করে কিন্তু এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো না, দোষারোপের কোনো সুযোগ নাই। আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করতে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে একটি সুন্দর শব্দ ব্যবহার করেছেন শুরুতেই, সেটি হচ্ছে হোল সোসাইটি অ্যাপ্রোচ। মানে সমাজের সবাইকে নিয়েই যদি আমরা এই প্রক্রিয়ায় থাকতে পারি তাহলেই কেবলমাত্র এই যুদ্ধে আমরা জিততে পারবো। আর একটা জিনিস দেখেন, এই যে আমাদের দোষারোপ করার কথা যদি বলি, বিশ্বে আজকে জাপানের মতো দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের স্বাস্থ্য ব্যবস্থাটি কত আনস্মার্ট, কত আনকুট এবং কত আনপ্রিপেয়ার্ড ছিল। বাংলাদেশের উদাহরণের জায়গায় আমরা গেলামই না, সেখানে যাওয়ারই দরকার নেই। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের স্বাস্থ্য ব্যবস্থা, দুটো দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে অলমোস্ট। এবং এই কিন্তু ওরা কি করেছিল, ওরা কোথায় বিনিয়োগ করেছিল? আমাদের কিন্তু আজকে মনে রাখতে হবে, তারা বিনিয়োগ করেছিল সেই মঙ্গল গ্রহের মাটিতে কি খনিজ আছে তা জানার জন্য। তারা বিনিয়োগ করেছিল বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র আর পারমাণবিক বোমার পেছনে। সেই কারণে তারা শিক্ষায় সঠিক বিনিয়োগটা না থাকায় মানুষের মধ্যে স্টিগমা বা সামাজিক সংস্কার, যে ভুল মেসেজের কথা বললেন, সেই ভুল মেসেজটি আমাদের কাছে চলে আসছে। আমাদের কাছে ভুল মেসেজ তখনই আসে যখন আমার ভেতরে প্রকৃত শিক্ষার অভাব থাকে। আরো যদি পেছনে যাই তাহলে আমরা বলবো শৈশবের বিকাশজনিত আমার জটিলতা থাকে, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট যদি থাকে আমাদের, আমি যদি পৃথিবীর আমার জগৎটাকে যদি আমি সঠিকভাবে বুঝতে না পারি, তখন কিন্তু আমাদের এই ভুল মেসেজগুলোকে আমরা গ্রহণ করি, গুজবকে গ্রহণ করি, এবং গুজব আমাদের মধ্যে আতঙ্ক, শঙ্কা আরো বাড়ায়। এবং এই গুজব দূর করার দায়িত্ব কিন্তু সরকারের একার নাই, গুজব দূর করার দায়িত্ব আমাদের সবার, যে যার জায়গা থেকে। আর আমরা কার সমালোচনা করব? যারই সমালোচনা করব বলবেন তিনি তো আমিও, তিনিও আমি, অর্থাৎ আমিও তো সরকারের একটি পার্ট, আপনিও সরকারের একটি পার্ট, সবাই সরকারের পার্ট। ফলে কারো সমালোচনা করে কোনো লাভ নেই। আমরা হ্যাঁ, ভুল ত্রুটি হতে পারে, সেটিকে আমরা দেখিয়ে দিতে পারি চোখে আঙুল দিয়ে যে এই জায়গাটা আপনি সঠিক করেন নাই, কিন্তু আসলে মনে রাখতে হবে সেই ভুলের দায়ভার কিছু আমারও আছে, আমিও সেই ভুলের কিছু অংশ হলেও সেই ভুলের মধ্যে আমারও একটা দায় আছে। ফলে আমরা প্রত্যেকেই যদি যার যার জায়গা থেকে সংশোধন হই, আমরা যদি প্রত্যেকে যার যার থেকে পরিবর্তন হই, তাহলে হোল সোসাইটি অ্যাপ্রোচ, পুরো সোসাইটি পরিবর্তন হয়ে যাবে। অসাধারণ একটি ব্যাপার বললেন। এবং ভুল ইনফরমেশন বা গুজবের যে ব্যাপারটা আমরা খুব বেশি দেখছি, যেমন করোনা যখন বাংলাদেশে 8ই মার্চ প্রথম আঘাত করলো, ওইখানে অনেক সময় অনেক ভিডিও মেসেজ, অনেক ক্লিপ, ভয়েস ক্লিপ কিন্তু ছড়িয়ে গিয়েছিল যেখানে অনেক মানুষ মারা যাচ্ছে। সো আমাদের যে সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, এই কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মের প্রপার মনিটরিং এর অভাবে, যেহেতু আমরা নির্ভর করছি একটি অন্য প্ল্যাটফর্মের উপর, আমরা কিন্তু এটা কন্ট্রোল করতে পারি না। তখন দেখা যাচ্ছে যে এই ধরনের গুজব খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। এবং ওই চিন্তাধারা থেকে কিন্তু আমরা যে ডিজিটাল নিরাপত্তা দিবস এবার পালন করলাম, তার প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল যে সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। এবং আমরা যে ইন্সপায়ারিং বাংলাদেশের যে প্ল্যাটফর্মটা আমরা লঞ্চ করছি, এটা কিন্তু গুজব বিরোধী একটি প্ল্যাটফর্ম। আপনি চাইলেই বলতে পারবেন না যে এখানে আগুন লেগেছে বা ওইখানে একটি লাশ পাওয়া গেছে। সো ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছি, যে প্ল্যাটফর্মে কিন্তু আমরা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং গুজব মুক্ত ইনফরমেশন, যেগুলো আপনার এবং আমার দেওয়া, ওগুলোই কিন্তু আমরা সামনে দেখতে পাবো। সো আরেকটা কোয়েশ্চেন ছিল পলাশ ভাইয়ের কাছে। আমরা যে জিনিসটা এখন দেখছি, এই সময়টা হচ্ছিল মাইন্ড ডাইভার্টের একটা সময়, যে আমরা মাইন্ড ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাব। সো আপনি মাইন্ড ডাইভার্ট করার জন্য এই করোনাকালীন সময়ে কি করছেন? আমি আসলে আমার মাইন্ড ডাইভার্সনের চেষ্টা করছি না, আমি আমার পরিচিতদের যারা আসলে একটু আতঙ্কগ্রস্ত তাদের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছি। কারণ আপনি যেমন হিলাল ভাই বলছিলেন যে আসলে মিউজিক ইটস একটা হিলিং করার একটা প্রসেসের মধ্যে পড়ে আসলে। ডেফিনেটলি সঙ্গীত সবসময় মানুষের মনের একটা বিশেষ জায়গায় স্থান করে থাকে, আসলে এটা আমি বিশ্বাস করি। সব ধরনের মানুষই সঙ্গীত পছন্দ করেন। তো আমি আসলে গান লেখা শুরু করেছি বা আজ থেকে 4-5 বছর আগে।
এখন সেই প্র্যাকটিস আরো বাড়িয়ে দিয়েছে আসলে। কারণ আমার কাছে এটা মনে হয় যে একটা সঙ্গীতের মতো মেসেজ দেওয়াটা আমার পক্ষে বেশি সহজ আসলে। তো সেই জায়গা থেকে চিন্তা করছি যে আমি গান দিয়ে আসলে যেমন গুজবের একটা কথা কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে হেলাল ভাই বললেন এবং আপনিও বললেন যে আইসিটি ডিভিশনের ইনিশিয়েটিভে আমরা এরকম একটা ক্যাম্পেইনের সাথে আমিও জড়িত ছিলাম, যে সত্য মিথ্যা যাচাই পরে তারপরে শেয়ার পরে এরকম একটা স্লোগান তাদের ছিল। গুজবের ব্যাপারটা থেকে একটু একটু স্পর্শ করতে চাই, ফিউ আমাকে যদি একটু অ্যালাউ করেন আসলে। সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেট এই জায়গাটাতে অথবা আমরা মিউজিকে যেটাই বলি না কেন, টার্গেট অডিয়েন্স বলে একটা টার্ম আছে, যে আমরা কাদের জন্য কাজ করছি। হ্যাঁ, টিজি। তো এই টার্গেট অডিয়েন্স যার জন্য বা টার্গেট গ্রুপ যেটাই বলেন না কেন, এই ফিক্সেশনটা দরকার আসলে কাদের জন্য কাজ করছে। ফেসবুক এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে এটা অ্যাক্সেসিবিলিটি সবার কাছে আছে। তো কেউ আসলে অজান্তেই গুজব বলেই হয়তো এটা শেয়ার করছে যে এটা তো একটা গুজব, দেখো গুজবটা দেখো তো, কিন্তু এটা কিন্তু শেয়ার হয়ে গেল। বিকজ অতগুলো মানুষ তার সাথে অথবা 4,000 মানুষ কানেক্টেড আছে অথবা 2,000 মানুষ কানেক্টেড আছে, এর মধ্যে এই পার্সেন্টেজটা কত যারা আসলে এটাকে সত্যি সত্যি গুজব হিসেবে দেখবে। অনেকে হয়তো এটাকে গুজবি কথাটা না লিখে দেখে সে শেয়ারই করে দিল। এইভাবে আসলে এক্সপ্যান্ড করে আসলে পুরো বিষয়টাকে আসলে। তো কামিং টু ইউর দ্যাট কোয়েশ্চেন যে কিভাবে ডাইভার্ট করি আসলে, আমার কাছে সবচেয়ে বড় যেটা মনে হয় যে এখন ডাইভার্সনের সবচেয়ে বড় জায়গাটা সেটা হচ্ছে লেখাপড়া করা উচিত বেশি করে। এই লেখাপড়ার প্র্যাকটিসটা যদি বাড়িয়ে দেওয়া যায়, বই পড়া অথবা অনলাইনে যে কোনো ভাবে যে কোনো টেকনোলজির মাধ্যমে কিন্তু এখন অনেক কিছু পড়া সম্ভব। এটা যেভাবে আপনার মননকে বিকাশ করবে সেই ক্ষেত্রে আপনাকে ইনফরমেশনকেও সমৃদ্ধ করবে, আসলে তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করবে। সো গান কিন্তু আসলে একটা ছোট্ট সময় থাকে, আবার চলে যায়, আবার হয়তো ফিরে আসে, কিন্তু আপনার নলেজটা যদি আপনি কোনো না কোনো ভাবে এটাকে অ্যাকুয়ার করেন, এটা কিন্তু চিরস্থায়ী ভাবে সিলমোর যেভাবে বলে যেটা আসলে সেটা আসলে মনে গেঁথে যায়। তো আমার মনে হয় ডাইভার্সনের জন্য লেখাপড়াটা খুব বেশি করে করা দরকার, যে উপন্যাস হতে পারে। কথা বলেছেন। হ্যাঁ, সো আমি নিজেও সাহিত্যের স্টুডেন্ট ছিলাম, তো আমি নিজেও লেখাপড়া প্র্যাকটিসটা আমার আছে, এবং আমি সেটা আমার বন্ধুদেরকেও বলছি যে তোমরা গানও শোনো, সেভাবে পড়ালেখাটাও চালিয়ে যাও আসলে। রাইট। এবং একটি ইন্টারেস্টিং ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। আমাদের লাইভে কিছুদিন আগে ইশতিয়াক ভাই এসেছিল, ইশতিয়াক নাসের, মিরাক্কেলের একজন পার্টিসিপেন্ট। সে একটি ইন্টারেস্টিং একটা ফাইন্ডিংস আমাদের সাথে দিয়েছে, যে অনেক সময় আমাদের মাথায় অনেক কিছু থাকে যে আমরা এটা করতে চাই, এটা পড়তে চাই, বা এটা লিখতে চাই, বা এটা করতে চাই, অনেক জিনিস থাকে কিন্তু সময়ের অভাবে করা হয় না। সো সে আমাদেরকে বলেছে যে এই করোনার পরবর্তীতে কেউ যদি এই কথা বলে যে আমি সময়ের অভাবে এই জিনিসটা করতে পারি নাই, বা সময়ের অভাবে এই জিনিসটা লিখতে পারি নাই, বা সময়ের অভাবে ওই ব্যাপারটা এক্সপ্লোর করা হয়নি, তো এটা আর গ্রহণযোগ্য হবে না। আমাদের কিন্তু যে সময়টা আছে, এই সময়ে কিন্তু আপনার নিজেকে নতুন ভাবে এক্সপ্লোর করার সময়। তো এটাই ছিল একটা, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই যে এন্টায়ার এই প্যান্ডেমিক সিচুয়েশনে বা লকডাউন বা আমরা যেটাই বলি না কেন, হোম কোয়ারেন্টাইন, এই টার্মিনোলজি গুলো যেটাই বলি না কেন, এই সময় শুরুতে বলেছিলাম যে নিজেকে সেলফ রিয়েলাইজেশন একটা ব্যাপার আছে আসলে। আমি এরকম অনেক ফ্রেন্ডকে দেখেছি যাদেরকে জীবনও দেখি না, ওরা চিত্রাঙ্কন করতে পারে আসলে, এখন কারা করছে এবং আমাকে পাঠাচ্ছে সেটা, এবং তারা সেটা শিখে ফেলছে। আমি নিজে রান্না করতে পারতাম না, আমি এই 2 মাসে রান্না শিখে ফেলেছি। এবং আমার ওয়াইফ আমাকে সার্টিফাই করেছে তোমার রান্না ভালো হচ্ছে, তার মানে ডেফিনেটলি আমার রান্না ভালো হচ্ছে, বিকজ ও খুব ভালো রান্না। আমি আশা করি রাইট আমার ওয়াইফও দেখছেন, সেও বলবে যে আমি ভালো রান্না করি। রাইট, জি। আমার কাছে এটাই মনে হয় আসলে যে একটা সময় পেয়েছি আসলে, আমার মনে হয় প্রকৃতি আসলে আমাদের সময়টা দিয়েছে যে আবার একটু রিবুট হয়ে না, একটু রিকনসিডার করো নিজেকে যে তুমি আর কি করতে পারো, কি করতে পারো না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার নতুন নতুন অনেক কিছু জিনিস, যেমন গানের লেখার কথাটা যেটা বলছিলাম, আমি নিজেও জানতাম না, আমি সেদিন 2টো গান লিখে ফেলেছি এবং নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা আগে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় টু দা পয়েন্ট লিখতে পেরেছি, যে বক্তব্যটা দিতে চাই, কারণ মেসেজটা ইম্পর্টেন্ট আসলে। আমি গান এমন দুর্বোধ্য করে ফেললাম যে কেউই বুঝলো না, 3জন বুঝলো, সেটা হলো না, আমি এইভাবে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে গানটাকে হওয়া উচিত একদম সহজ সাবলীল, যেটাতে মানুষের সাথে কানেকশনটা আরো সুদৃঢ় হয় আসলে। তো আমি সেই জায়গাতে 2টো গান লিখে ফেলেছি, আমার কাছে মনে হচ্ছে যে না, মনে হয় টু দা পয়েন্ট লিখতে পেরেছি আসলে। সো আমি আমার নিজেকে নতুন ভাবে বলছি। জি, এবং একটি গান কিন্তু শোনার জন্য অনেক রিকোয়েস্ট আমাদের কাছে অলরেডি এসে পড়েছে, আমরা গানটা শুনবো, আপনি যদি একটু তৈরি হয়ে যান। এর ফাঁকে হেলাল ভাইকে একটা কোয়েশ্চেন অনেকেই করেছে, যে এই মানসিক স্বাস্থ্যকে ডেভেলপ করার জন্য যদি কোনো সাজেশন আপনার কাছে থাকে, যে আমরা এই বাসায় বসে কিভাবে আমাদের মেন্টাল হেলথটাকে আরো একটু ইনক্রিজ করতে পারি, বা আরো সুন্দর করে এটাকে সামনে রিবিল্ড করতে পারি, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি খুব সংক্ষেপেই বলছি, আমরা গান শোনার জন্য আমিও আগ্রহ ভরে অপেক্ষা করছি। তাই প্রথমত আমি আগে একটু গুজবের বিষয়ে একটা কথা একটু শেয়ার করে নিব। সেটা হচ্ছে, আমরা সবসময় বলি যে আমাদের কিছু মানুষ সবাই আশেপাশে আছেন, তাদের কথাবার্তার ভেতরে একটা পরিবর্তন আসতে হবে। পরিবর্তনটা কি? সেটা হচ্ছে, আমি শুনেছি, অনেকে বলে, কেউ কেউ বলে, কেউ বলল,
কোথায় যেন দেখলাম, এই শব্দগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ওই কেউ কেউ আপা, অনেকে ভাই, অনেকে ভাবি, এদের থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা কেউ এদের চোখে দেখি নাই, ওই অনেকে আমরা দেখি নাই, কেউ দেখি নাই, অমুকে বলে শুনেছি তাও দেখি নাই। সুতরাং সেই বিষয়গুলো যে আমরা একদমই পরিহার করবো, যে অনেকে বলে, কেউ বলে, আমি শুনেছি, এগুলো আমাদের বলা যাবে না। তাহলে আমাদের গুজবের সংখ্যা প্রায় 50% কমে যাবে। আর মানসিক স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখবেন সেটি যদি উত্তর আমরা দেই, তাহলে এরা অনেকখানি উত্তর কিন্তু পলাশ দিয়ে দিয়েছে। সেটি কি? বই পড়া, নিজেকে সমৃদ্ধ করা, এটা আমরা বলি খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ডেভেলপ করা, ইন্সপায়ারিং এর করার রাইট, ক্ষেত্রে আমরা, আপনি শুরুতে বলেছিলেন, আমি যদি নিজে ইন্সপায়ার্ড না হই তাহলে অন্যকে ইন্সপায়ার করতে পারবো না। আমি যদি নিজে অ্যাবসলিউটলি সমৃদ্ধ না হই তাহলে আরেকজনকে সমৃদ্ধ করতে পারবো না। সেই রাইট। কারণে আমরা বলি আরেকটি কথা, যে আমি যদি নিজেকে ভালো না বাসি তাহলে আমি আরেকজন ব্যক্তিকেও ভালোবাসতে পারবো না, আর চারপাশের পৃথিবীকেও বাসতে পারবো না। সুতরাং মানসিক স্বাস্থ্যকে অসাধারণ। ভালো রাখার প্রথম উপায় হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি অনেক স্মার্ট, আমি অনেক ভালো, আমি নিজেকে অনেক ভালোবাসি এবং আমি আজকে দিন অনেক ভালো কাজ করেছি। এটা আপনার মানসিক স্বাস্থ্য ভালো অসাধারণ, রাখার জন্য অনেক বড় কাজ হবে। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমি আমি সবসময় দেরি না আপনার কথায় মুগ্ধ হয়ে যাই আসলে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ার্ডস। আমরা দেরি না করে ধন্যবাদ। পলাশ ভাইয়ের একটা গান শুনে আবার আসছি। জি, পলাশ ভাই, অল ইয়ার্স। যেহেতু বৃষ্টি হচ্ছে আর যেহেতু ইন্সপায়ারিং বাংলাদেশ, তো ইংলিশ গান গাইতে চাই না। সুমন আমার খুব কাছে ছোট ভাই, রেজাল্ট করিম সুমন, যে এভরিথিং আই ডু রিকোয়েস্ট করেছিল, ওকে বলছি যে আরেকদিন অন্যভাবে শুনিয়ে দেবো গানটা, বাংলা গান করি একটা। যেহেতু জি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় একটু বৃষ্টি নিয়ে একটা গান আছে, খুবই লেজেন্ডারি একটা সং, প্রয়াত শেখ ইস্তিয়াক ওয়াও, স্যারের একটা গান। সো টিপ টিপ বৃষ্টি, আমার মনে হয় গান সবাই অনেকেই জানেন। সো প্লিজ। সেই 90s এর গান আছে এটা একটা। এলে যদি কেন চলে যাবে এখনই, তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, হো টিপ টিপ বৃষ্টি। এলে যদি কেন চলে যাবে এখনই, তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, হো টিপ টিপ বৃষ্টি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি। এই দিনে শুধু ভয়, কি করি এবার সায়। এই দিনে শুধু ভয়, কি করি এবার সায়। তুমি কাছে নাই, এনে যদি কেন চলে যাবে এখনই, তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, হো টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, হো টিপ টিপ বৃষ্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একটা একটা আমার টাইপ অফ রেন্ডিশন আর কি। সত্যি অসাধারণ একটি মোমেন্ট ছিল। এই গানটা অনেকেরই ফেভারিট, সবাই পছন্দ করেছে এই গানটা। শেখ ইশতিয়াকের একটি গান, প্রয়াত শিল্পী আমাদের শ্রদ্ধা রেখে বলছি, অসাধারণ একটি কাভার ছিল পলাশ ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার এই গানটার জন্য। আমরা আরো অনেক গান মানুষ শুনতে চাচ্ছে, আপনি যদি বাংলা এরকম একটা গান শুনিয়ে দেন লাস্টে, খুব ভালো হবে। পলাশ ভাইয়ের কাছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা যদি আমি একটু বলি, যে ডাক্তার হেলাল যেভাবে প্রাথমিক শিক্ষা ও ডিজিটাল শিক্ষাকে লাইভে আমাদের জাতীয় টেলিভিশনে প্রচার করা হচ্ছে, দেশের মানুষকে শিক্ষিত করা হচ্ছে,
সেইভাবে আমাদের কি উচিত না প্রতিদিন জাতীয় টেলিভিশনে মানসিক উত্তেজনা, চাপ অথবা কিভাবে এই পরিস্থিতিতে একতাবদ্ধভাবে থাকা যায় তার জন্য এগিয়ে আসা উচিত? আপনি অথবা মানসিক ইনস্টিটিউট গুলো এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিচ্ছেন? না, ধন্যবাদ। আসলে খুব সুন্দর প্রশ্ন। আমরা দুটো দিক বলবো। একটু হচ্ছে এটা কিন্তু হচ্ছে টেলিভিশন, রেডিও, এই যে ফেসবুক লাইভ, এই বিভিন্ন ভাবেই কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেস হচ্ছে এবং সারা পৃথিবীতেই দেখবেন কোভিড-19 নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে প্যারালালি ঠিক ততটুকু আলোচনা কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে শুরু হয়েছে। ঠিক Right. সেরকম ভাবে টেলিভিশনে আমি অসংখ্য টেলিভিশন আমি বলেছি, আমার সহকর্মীরা বলেছেন, আমার শিক্ষকরা বলেছেন, আমার জুনিয়ররা বলছেন, সবাই বলছেন, সুতরাং হচ্ছে। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে আরেকটি জায়গায়, সেটি হচ্ছে আমি মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, মনের যত্ন নিন, মানসিক স্বাস্থ্যের কথা বলবো, আসুন শুনুন, এইভাবে আমি মানসিক স্বাস্থ্যের কথা আসলে বলতে চাই না। আমরা বলতে চাই মানুষকে আমরা মানসিক স্বাস্থ্যের কথাটি বলবো এইরকম ভাবে, আজকে যেরকম ভাবে বলছি, এইরকম প্ল্যাটফর্মের ভেতরে, সেখানে আসলে আমরা মানসিক স্বাস্থ্যের কোনো বড়ি ক্যাপসুল তাদেরকে খাওয়াবো না, কিন্তু তার ভেতর দিয়ে টেলিভিশনের ওই অনুষ্ঠানটির মধ্য দিয়ে, ওই আলোচনার মধ্য দিয়ে, ওই এপিসোডের মধ্য দিয়ে একজন মানুষের মানসিক স্বাস্থ্য যেন অনেকখানি উন্নত হয়ে ওঠে। আমরা সেইভাবে মানসিক স্বাস্থ্যকে দেখতে চাই। আমরা সেইভাবে যদি আমাদের টেলিভিশন, আমাদের প্রচার মাধ্যম, আমাদের সোশ্যাল মিডিয়া সেইভাবে এগিয়ে আসে, আমরা সেটাকে বেশি স্বাগত জানাবো, রেদার যে আমি সরাসরি আসুন মানসিক স্বাস্থ্যের কথা বলি। আমাদের আজকের অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য নিয়ে, আপনি মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ছবি আঁকুন আর গান গান আর বাসায় বসে লুডু খেলুন, এই কথাগুলো আমরা আর বলতে চাই না। আমরা অনেক বলেছি, এই কথা না। আমরা অন্যভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকেই, অবশ্যই মানসিক স্বাস্থ্যকে প্রমোট করব, কিন্তু সেটা একটু ভিন্নভাবে আমাদের অ্যাক্টিভিটিজ এর মধ্য দিয়ে। আমরা কিছু অ্যাক্টিভিটিস করব যাতে তার মধ্য দিয়ে আমাদের মানসিক স্বাস্থ্যটা প্রমোট হয়ে যায়। অসাধারণ, অসাধারণ একটি কথা বললেন। এবং মানসিক স্বাস্থ্যের যে প্রয়োজনীয়তা এই সময়ে, এই করোনাকালীন সময়ে আমরা কিন্তু ধাপে ধাপে অনুধাবন করছি, এবং এবং এটার প্রয়োজনীয়তা কিন্তু আমাদের আসলে এখনই সময় যে বোঝার। এবং আরেকটা জিনিস আপনার সাথে আমি শেয়ার করব, যে আপনার একটি আমি লাইভ দেখেছিলাম সামনাসামনি, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রতে। আমি অফলাইনে যেটি বলছিলাম, যেটা আমাকে, ইট গিভস মি আ গুজ বাম্প ইফেক্ট। আমার আমার মানে আমার মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল জীবনকে দেখার যে ওয়েতে আপনি বলেছিলেন, যে 7টি আমাদের যে সেভেন্থ ওয়ান্ডার, ওই ব্যাপারটা যদি আপনি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করেন। কয়েকশো মানুষ দেখছে, অনেক কমেন্ট আসছে, আমি আশা করি যে তারাও এই ব্যাপারটা খুব পছন্দ করবে। হেলাল ভাই, আপনি যদি আমরা বলেন। আমরা আমরা বলেছি যে যখন একটি গল্পের কথা বলছিলাম, যে একটি স্কুলের ছোট শিশুদের ক্লাসে তাদের শিক্ষিকা, টিচার লিখতে দিলেন যে তোমরা পৃথিবীর 7টি আশ্চর্যের নাম লিখো। তা সবাই লিখলো, মিশরের পিরামিড, তাজমহল, হ্যাঁ, ক্রিস দ্য রেড মেয়ার, এরকম জর্ডানের মাথুপিসু, পেট্রার মাথুপিসু, অনেক কিছু লিখলো তারা। 7টি বিশ্ব আশ্চর্য, সপ্ত আশ্চর্য তারা লিখলো। একটা ছোট্ট মেয়ে কিছু লিখে নাই, সে গালে হাত দিয়ে বসেছিল। তা টিচার তাকে জিজ্ঞাসা করলো যে তুমি দু একটার নাম বলো, তুমি তো একটার নামও বলতে পারো নাই, আমি তোমাকে সাহায্য করব, তুমি দুইটা একটা সপ্ত আশ্চর্যের নাম বলো, 7টা যদি নাও পারো একটা বলো। তখন মেয়েটি যে 7টি আশ্চর্যের কথা বললো তা হচ্ছে দেখতে পাওয়া, শুনতে পাওয়া, অনুভব করতে পারা, হাসতে পারা, ভালোবাসতে পারা, ঘ্রাণ পাওয়া এবং অপরের অনুভূতিকে বুঝতে পারা। এই যে, এবং সবশেষে বললো যে ভালোবাসতে পারা, মানুষকে ভালোবাসতে পারা। এই প্রত্যেকটি আশ্চর্য কিন্তু আমরা আসলে ধারণ করি, কিন্তু আমরা আসলে কখনো এই নিজের ভেতরের এই আশ্চর্যগুলোকে দেখি না। আমি যদি আজকে কাউকে বলি যে আপনার চোখ দুটো তুলে নেব, বিনিময়ে আপনাকে পিরামিড দিয়ে দিব, আপনি কি রাজি আছেন? বলবেন না, আমি রাজি নাই। তাহলে পিরামিড কি করে আশ্চর্য হলো? আপনার চোখ দুটো আপনার দেখতে পাওয়া তো তার চেয়ে বেশি আশ্চর্য। আমরা যদি বলি আপনার বাক শক্তি কেড়ে নিব, কথা বলতে পারবেন না সারা জীবন, আপনি গান গাইতে পারবেন না, কথা বলতে পারবেন, উচ্চারণ করতে পারবেন না, আপনাকে তাজমহল দিয়ে দিব, কেউ রাজি হবেন? কেউ রাজি হবেন না। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে, আমার ভেতরে কিন্তু সেই তাজমহল, সেই পিরামিড, সেই এই আইফেল টাওয়ারের চাইতে বড় বড় সম্পদ আমরা আমাদের ভিতরে রেখেছি, কিন্তু আমরা সেগুলোকে অনুভব করি না। ফলে আমরা বলি মানুষের মূল শক্তি, আমরা যেমন এখন বলি যে আপনার সুরক্ষা আপনার হাতে, আমরা বলি আপনার শক্তি আপনার ভেতরে। আমাদের ভেতরকার শক্তিটাকে যদি আমরা নিজেরা জাগিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের আশেপাশের কোনো কিছু আমাদেরকে পরাস্ত করতে পারবে না। আমাদের দুঃখ হচ্ছে এইটাই যে আমরা আমাদের ভেতরের শক্তিটাকে চিনি না, আমরা কিছু ফলস জায়গাকে চিহ্নিত করি, ফলস জায়গায় ফোকাস করি এবং সেই ভুল জায়গার দিকে আমরা ধাবিত হই। আমাদের কিন্তু সময় আসছে নিজেকে চেনা, ইন্ট্রোস্পেকশন, নিজেকে জানা, এবং নিজেকে যদি আমরা উপলব্ধি করতে পারি, নিজেকে দেখতে পারি, শুনতে পারি, ভালোবাসতে পারি, অনুভব করতে পারি নিজের ভেতর থেকে, তাহলে কিন্তু আমাদের পরিবর্তন অবশ্যম্ভাবী। অসাধারণ, সত্যি। অনেকেই বলল যে ওয়াও, অসাধারণ, মনটা ভালো হয়ে গেছে। সো আসলে কিন্তু এই শোটা কিন্তু মানুষের মন ভালো করার শো। আমরা যে 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি সময় কথা বলি, মূল উদ্দেশ্য থাকে কিন্তু মানুষের যে ফ্রাস্ট্রেটিং যে মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই মাইন্ডটাকে একটু রিফ্রেশ করা, এবং খণ্ডকালীনের মধ্যে তাদের তাদের যে একটা একটা হতাশাজনক মনোভাব,
ওটাকে একটু কাটিয়ে তোলা। সো এর সাথে সাথে আমি পলাশ ভাইয়ের কাছে যাব, যে পলাশ ভাই, আমি জানি যে আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, বিভিন্ন বিভিন্ন এনগেজমেন্টের সাথে আপনি এনগেজ থাকেন। সো সামনে যে ধরনের এনগেজমেন্টের সাথে আপনি কানেক্ট হতে যাচ্ছেন, ওগুলোকে আপনি কিভাবে দেখছেন, যে কিভাবে করোনাকালীন সময় বা করোনাকালে পরবর্তী সময়, দিস ইজ দ্য নিউ নর্মাল, ওই সময়টাকে আপনি কিভাবে দেখতেছেন? প্রথমত হচ্ছে একটা শুরুতেই একটু বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছু আনসার্টেনটির কথা এখন বলবো আসলে, কারণ আমাদের মিউজিশিয়ানদের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে স্টেজ পারফরমেন্স, সেটা আসলে একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে। এবং এখান থেকে আমাদের একটা রেভিনিউ আসে, টু বি ভেরি অনেস্ট, আমরা একটা রেভিনিউ পাই এখান থেকে। এবং এটার সাথে অনেকগুলো মানুষ জড়িত, যারা ক্রু আছে, যারা স্টেজটাকে ডেকোরেট করে বা একটা অ্যারেঞ্জমেন্ট করে, অথবা একটা সাউন্ডের বড় বড় স্পিকার গুলোকে টেনে নিয়ে আসে, সবাই কিন্তু এটার সাথে জড়িত। পুরোপুরি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আসলে। সো আমাদের মনে হয়, এবং এই যে করোনা পরবর্তী কালটা আসলে আসবে কিনা, এটা একটা সংখ্যার ভিতরে আমরা আছি আসলে। সো আমাদের উই নিড টু ফাইন্ড অ্যানাদার ওয়ে আসলে, যে কিভাবে আমাদেরকে সার্ভাইভ করতে হবে। যেহেতু মিউজিক আমরা করি, আমরা প্রফেশনালি মিউজিক করছি, তো আমি আসলে আমার নিজেকে, আপনি যদি আপনার প্রশ্নটাতে আসি যে কি প্ল্যান করছি, আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা জায়গা এখন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখান থেকে আসলে আমাদের অনেক কিছু করার আছে, যেখান থেকে কিছুটা উদাসীন ছিলাম আসলে এতদিন। কারণ যেহেতু স্টেজ পারফরমেন্সে এত বেশি ব্যস্ত থাকে যে আমাদের মাসে 4টা 5টা 10টা কনসার্ট হয়েছে, এরকম এরকম এইরকম চলমানতার ভিতরে চলে গেছি আমরা। লাস্ট সিজন ছিল সবার জন্য খুবই প্রফিটেবল একটা সিজন এবং খুব গ্লোরিয়াস একটা সিজন, বিকজ অনেক বড় বড় ইভেন্ট বাংলাদেশে হয়েছে, অনেক বড় বড় ব্যান্ডের 40 ইয়ার্স 20 ইয়ার্স আমরা দেখেছি আসলে। এবং সেই সাথে নেশন ওয়াইড বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের র্যাক ডে গুলো হয়েছিল, অথবা 40 ইয়ার্স 50 ইয়ার্স সিলভার জুবলি, অনেক কিছু হয়েছে আসলে। কিন্তু এইটা এখন সামনে কি হবে, কারণ সামনে পাবলিক গ্যাদারিংটা আসলে হয়তো হবে না, তো সেই জায়গা থেকে আমরা আসলে বড় বড় কোনো কনসার্ট হয়তো সেই অর্থে করতে পারবো না। সেই জায়গা থেকে আমি নিজেকে একজন কন্টেন্ট মেকার হিসেবে দেখছি, আমার বেশ কিছু মিউজিক্যাল কন্টেন্ট আমি ডেভেলপ করার চেষ্টা করছি। এবং সেই সাথে আপনি যদি একটু আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা আমার ফ্যান পেজটা বা আমার অফিসিয়াল পেজটাকে যদি একটু দেখেন, যে সেখানে ইন্সপিরেশনাল অনেক কাজ আমি করছি। আমার জীবনে ছোট ছোট ঘটনাগুলোকে আমি গল্প আকারে মানুষের সাথে শেয়ার করছি, সেগুলো মানুষ খুব সুন্দরভাবে সাড়া দিচ্ছে। এবং সঙ্গীত, এবং আমার সঙ্গীত ছাড়াও যে আমার একটা সত্তা আছে, আমি একটা টেলিভিশন চ্যানেলে কাজ করি অ্যাজ আ প্রেজেন্টার, সেই জায়গা থেকে ইনফরমেটিভ অনেকগুলো কাজ, আমি অনেকগুলো কন্টেন্ট আসলে ডেভেলপ করার চেষ্টা করছি। তো আমার মনে হয় আমি ছাড়া যাদের, আমি যেরকম মিউজিক করি, আমার মিউজিকে যেরকম একটা অনিশ্চয়তা হয়ে গেছে সামনে, যে আমরা কনসার্ট করতে পারবো না, সেরকম ভাবে অন্যান্য পেশায় যারা আছেন, আমি শিল্প সংস্কৃতির কথা বলছি, তারাও আসলে নিজেদেরকে আসলে একটু অন্যভাবে চিন্তা করতে পারেন কিনা। বিকজ ডিজিটাল প্ল্যাটফর্ম আসলে খুবই বেশি অনেক আগে থেকে ইমার্জ করছিল, এখন এটা মুখ্য সময় যে আসলে ডিজিটালি নতুন ভাবে নিজেকে উপস্থাপন করা যায় কিনা, এটা আমার সাজেশন থাকবে আসলে। রাইট, সুন্দর বলেছেন। এবং অনেক কোয়েশ্চেন এসেছে, টিপ টিপ বৃষ্টি, দারুণ ভাই, বাসার ছাদে তবুও বৃষ্টি আসবে কিনা জানি না, কিন্তু আপনার গলায় বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি শোনার পর মনে হয় বৃষ্টি আসলে তবুও গোটাবো না, তাবুও গোটাবো না, তাবুতে তারা গান শুনছে, আমাদের এই লাইভটা দেখছে ছাদে বসে। মিউজিক থেরাপি অলওয়েজ ওয়ার্কস। অ্যামেজিং অ্যামেজিং। তো আপনারা লাইভটা শেয়ার করুন। আমরা একবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। হেলাল ভাইয়ের কাছ থেকে অনেক কোয়েশ্চেন। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের মাইন্ডসেট বা আমাদের এখনকার জন্য যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে পজিটিভ মাইন্ডসেট, এই পজিটিভ মাইন্ডসেট রাখার জন্য আমরা কি করতে পারি এখনকার সময়, আপনি যদি বলেন এইখানে বসে। আমরা বলবো যে পজিটিভ মাইন্ডসেটের জন্য আমাদের যে ডিম আগে না মুরগি আগের মতো একটি প্রশ্ন বারবার চলে আসে, যে আমাদেরকে আগে পজিটিভ কাজ করব না পজিটিভ চিন্তা করব। আমরা দুইভাবেই করতে পারি, সুতরাং কোনটার আগে কোনটা হবে সেই চিন্তা আমরা করব না। আমাদের সামনে যেটি আসবে আমরা পজিটিভ কাজ করার চেষ্টা করব। যত বেশি পজিটিভ কাজ করব আমার মনটা কিন্তু তত পজিটিভ হবে, এবং যত মনটা পজিটিভ হবে আমার মধ্যে থেকে কিন্তু নেগেটিভ কথা বলা, হতাশার কথা বলা দূরে চলে যাবে। আমি যদি সারাদিনে একটা পজিটিভ কাজও করি, সেটি আমি সারা দিনের জন্য একটি অনেক বড় সঞ্চয়। এবং এই মুহূর্তে পজিটিভ থাকার সবচেয়ে বড় দিকটা হচ্ছে, আমি শুরুতে যেটা বলেছিলাম, যে প্রশ্নের উত্তর দেইনি, যে আমাদের করোনা পরবর্তী সময়ে আমরা কি হব। আমরা বলেছি যে করোনা পরবর্তী সময়ে কিন্তু আমরা অনেক বেশি পজিটিভ হব, এবং আমি খুব আশাবাদী যে করোনা পরবর্তী সময়ের যে বিশ্ব এখন দেখছে যে তাদের আসলে ভুল জায়গায় ইনভেস্ট ছিল, ভুল জায়গায় তারা কাজ করেছিল, তারা কিন্তু শিক্ষা, বিজ্ঞান, স্বাস্থ্যের দিকে তারা কিন্তু নজর দিবে, এবং এর মধ্য দিয়ে পুরো বিশ্ব একটা পজিটিভ বিশ্ব হবে। এবং দেখবেন এই বিশ্বে কিন্তু একটা গ্লোবাল সলিডারিটি তৈরি হবে। আমরা বলবো যে মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি হবে। আজকে দেখেন চীন
মার্কিন যুক্তরাষ্ট্রে সামগ্রী পাঠাচ্ছে, সাহায্য সামগ্রী পাঠাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে পাঠাচ্ছে, ভারত আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, চীন আমাদেরকে সাহায্য করছে, চীন আমাদের দেশে অনেক চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এই জিনিসগুলো শুধু টোকেন হিসাবে মনে করলে হবে না, কিন্তু এটা কিন্তু মানুষের মনের ভিতরে একটা সংহতির জায়গা তৈরি করবে, যে বৈশ্বিক সংহতি, এবং এটাই একটা সারা পৃথিবীর মানুষ তখন এক পৃথিবীর মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিত করবে। এবং হয়তোবা কথাগুলো খুব ইউটোপিয়ান শোনাচ্ছে, কিন্তু আমরা এটা 10 বছর পরে নয়, 20 বছর পরে নয়, কিন্তু অদূর ভবিষ্যতে হলেও সারা পৃথিবীতে কিন্তু মানুষের মধ্যে মানুষের বন্ধন আরো দৃঢ় হবে। এবং সবশেষে আমরা একটা কথা বলবো, যে এটি চাইনিজ একটা প্রবাদ ছিল, যে চায়না থেকে এই রোগটি এসেছিল, চাইনিজ প্রবাদ দিয়ে আমি আমার কথা শেষ করবো। সেটাকে বলা ছিল যে এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। প্রত্যেকটা ক্রাইসিস আমাদের সামনে একটা অপরচুনিটি হিসাবে আসে, যেটা হচ্ছে বিল্ড ব্যাক বেটার, মানে আগের চাইতে যেন আমরা আরো শক্তিশালী ভাবে তৈরি হতে পারি। ঝড়ে যদি আমার ঘরটা পড়ে যায়, তারপরে যখন আমি আবার ঘর তৈরি করব, তখন কিন্তু আমি আগের চাইতে শক্তিশালী করে ঘরটা তৈরি করবো, যাতে ঝড়ের কথা মাথায় রেখে যেন আর এরপর যেন ঝড়ে না পড়ে। ফলে এই ক্রাইসিস থেকে কিন্তু আমরা শিক্ষা পেলাম, যে আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সারা পৃথিবীর জন্য বলছি, বাংলাদেশকে নয়। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, বিজ্ঞানের কোন জায়গায় আমরা গুরুত্ব দেবো সেটি আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমি আগামী পৃথিবীর ব্যাপারে খুব পজিটিভ চিন্তা করি, এবং পজিটিভ চিন্তা করি বলে আমি পজিটিভ কাজ করি, আবার পজিটিভ কাজ করি বলে আমি পজিটিভ চিন্তা করি। কোনটা আগে পরে সেটার ব্যাপার না, আমরা সবাইকে বলবো যে পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ কাজ করবেন, একটি আরেকটির পরিপূরক। অসাধারণ বলেছেন। আর ভাই একটা কোয়েশ্চেন ডাক্তারদের পক্ষ থেকে ছিল, যে আমরা যে বিয়ন্ড দ্য প্রেসক্রিপশন করি, ওইখানে আমাদের একজন কোয়েশ্চেন করেছে যে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, এই ব্যাপারটা আপনি আরো সুন্দর করে বলতে পারবে, যে আমরা যে এই ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটার পরে অনেক ফোন আসছে যেসব টেলিমেডিসিন সেবা থেকে, যে 1 মাস 1.5 মাস বাসায় থাকাকালীন সময়ে তাদের বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, তারা অনেক অ্যাগ্রেসিভ হচ্ছে, তারা অনেক ভাবে মানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের অ্যাগ্রেসিভনেস তাদের মাথার মধ্যে কাজ করছে। এই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের ব্যাপারটা কিন্তু পরবর্তীতে আমরা ফেস করতে পারি। ওই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার নিয়ে যদি আপনি বলেন, এবং ওইটা থেকে কিভাবে আমরা আমাদের মাইন্ডকে বিরত রাখবো, এটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি আমরা বলি, এটি একটি মানসিক স্বাস্থ্যজনিত রোগ, মানসিক স্বাস্থ্য সমস্যা এটি। এবং এই পিটিএসডিটা হয়ে থাকে কখন? যখন আমাদের খুব নিকট জন কেউ এই কোভিড-19 মৃত্যুবরণ করবেন, আমরা খুব লসের মধ্যে দিয়ে, গ্রেট লস হবে আমাদের, কারো পরিবারের ভেতরে একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে কোনো পরিবারে, অথবা একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব দীর্ঘদিন একটা ট্রমার মধ্যে দিয়ে যাওয়া, অস্বস্তির মধ্যে থাকা, স্ট্রেসের মধ্যে থাকা, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে 1 মাস থেকে 6 মাস বা তারও পরে আমাদের কিন্তু একটা মানসিক সমস্যা তৈরি করবে, যে আমরা হঠাৎ করে হাইপার অ্যারোজল হয়ে যাব, হঠাৎ করে বেশি হাইপার হয়ে যাব, আমাদের ভিতরে ফ্ল্যাশব্যাক আসবে, আমরা সেই স্মৃতিগুলো, দুঃখের স্মৃতিগুলো, ট্রমার স্মৃতিগুলো মনে পড়বে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা সেই ট্রমার স্থান, স্মৃতি, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, সেগুলোর কাছে যাওয়ার চেষ্টা করবো না, ফলে লাইফটা অনেকখানি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এই পিটিএসডি কিন্তু হতে পারে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চায়নার গবেষণায়, ইউকের গবেষণায়, যে এখন পর্যন্ত পিটিএসডি হতে পারে এরকম আগাম সতর্কতা দিয়েছেন 30 থেকে 32% মানুষের মধ্যে। কোনো গবেষণা উঠে আসছে যে ভবিষ্যতে 30 থেকে 32% মানুষের মধ্যে পিটিএসডি হতে পারে। পিটিএসডি কিন্তু কালই হবে না, পিটিএসডি কিন্তু পরশুই হবে না, এর জন্য সময় লাগবে, কমপক্ষে 1 মাস বা তার চেয়ে বেশি সময় লাগবে। তো সেই পিটিএসডি হওয়ার জন্য যে কিছু লক্ষণ, আগাম লক্ষণ এখন থেকে বোঝা যাচ্ছে, যে এক সংখ্যক মানুষের মধ্যে, কিন্তু কিছু সংখ্যক মানুষের মধ্যে পিটিএসডি হতে পারে। আর এই যে ঘরে ঘরে, সেইটি দূর করার জন্য কি করতে হবে? পিটিএসডি যাতে না হয় সেটি দূর করার জন্য মনের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, এবং চেষ্টা করতে হবে মনোবলটাকে ধরে রেখে এই ট্রমাটাকে জয় করতে। মানুষ কিন্তু ট্রমাকে জয় করবেই, এই কোভিড-19 কে মানুষ জয় করবেই, কিন্তু ক্ষয়ক্ষতি কতটুকু হবে সেটাই আমাদের প্রশ্ন। কত জীবনের বিনিময়ে আমরা এটিকে জয় করব, কিন্তু জয় আমাদের হবে, এটা আমরা নিশ্চিত হবেই। সুতরাং মনোবলটা আমাদের ধরে রাখতে হবে। আরেকটি কথা বলছিলেন, বাসায় বাসায় অ্যাগ্রেশন। এক্ষেত্রে আমি বলি যে এখন কিন্তু আমাদের সামনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে করোনা ভাইরাস। সুতরাং আমাদের যদি অ্যাগ্রেশন দেখাতে হয়, আমাদের যদি দ্বন্দ্ব করতে হয়, তর্ক করতে হয়, করোনা ভাইরাসের সাথে করুন। তাকে কিভাবে দমন করতে হবে তার সাথে করুন। বাসায় অন্য কারো সাথে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। আপনি অসুস্থ হলে আপনার প্রিয়জন, উনিই কিন্তু আপনার পাশে থাকবে। সুতরাং আমরা বলবো, কারো সাথে দ্বন্দ্ব নয়, তর্ক নয়, দ্বন্দ্ব, তর্ক, সমস্ত ভুল বোঝাবুঝি আমরা এখন কিছুদিনের জন্য তালাবদ্ধ করে রাখি। এখন আমাদের মূল দ্বন্দ্ব, মূল তর্ক, মূল যুদ্ধটা হবে করোনা ভাইরাস। এটাকে আগে আমরা দমন করি, তারপরে আমরা দেখবো। সুতরাং আচরণের পরিবর্তনগুলো দূর করতে হলে যেটি করছেন পলাশ, সেই কাজগুলো করতে হবে, ঘরের কাজে সবার অংশ নিতে হবে। এটি করলে তিনটি জিনিস হবে। একটি হচ্ছে আমার ফিজিক্যাল এক্সারসাইজ হবে, ঘরের কাজগুলো করছি, হাঁটাচলা করছি, রান্না করা বা ঘর পরিষ্কার করা। দ্বিতীয়ত হচ্ছে, যার সাথে দ্বন্দ্ব হওয়ার একটি আশঙ্কা থাকে তার সাথে দ্বন্দ্ব আর হবে না, তার সাথে মধুর সম্পর্ক হবে। তৃতীয়ত হচ্ছে,
একজনের উপর যে কাজের চাপটা পড়তো তাতে কিন্তু তার উপর অনেক স্ট্রেস পড়তো, সেই জায়গা থেকেও তিনি রিলিফ হবেন। আরেকটি কথা, শেষ কথাটা যেটা বলবো, যে আমরা প্রায় এই ধরনের নেগেটিভ অনেক আর্টিকেল গুলো দেখি যে দ্বন্দ্ব বাড়ছে, পারিবারিক সহিংসতা বাড়ছে। আমি বলবো এর উল্টোটা চিন্তা করেন, আপনার জীবনটাকে আরো মধুরতর হচ্ছে, প্রিয়জনের সান্নিধ্য বেশি করে পাচ্ছেন, সন্তানের সান্নিধ্য বেশি করে পাচ্ছেন। ফলে পজিটিভ দিকগুলো চিন্তা করেন যে এই সময়টাতে যাদের মধ্যে হয়তো একটু দ্বন্দ্ব ছিল, একটু দূরত্ব ছিল, সেই দূরত্বটা কিন্তু অনেকখানি কমে আসবে এবং পারিবারিক জীবন কিন্তু আরো অর্থবহ হবে। সুতরাং আমরা কিভাবে দেখবো এবং কিভাবে অ্যাক্ট করবো, আমাদের অ্যাক্টের উপর নির্ভর করবে যে আমরা আসলে কি দ্বন্দ্বে যাব নাকি আমরা আরো মধুর সম্পর্কে যাব। সত্যি অসাধারণ, এবং যে জিনিসটা বললেন আমাদের মনে কিন্তু খুব ভালো হয়ে গেল যে আমাদের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। মাইন্ড ফ্রেশ রাখার জন্য সবচেয়ে বড় যে উপকরণ, এটা হচ্ছে গান। পলাশ ভাই যদি একটি গান শোনান, লাস্ট একটি গান, আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক রিকোয়েস্ট, তারপরে যদি আপনি যদি একটা গান শোনান তাহলে সবার মন আবারও ভালো হয়ে যাবে এবং আমরা পজিটিভ। আমরা কি একদম মানে শেষ করে ফেলছি মানে, নাকি আমরা 5-6 মিনিট আরো থাকতে পারবো, আমরা 5-6 মিনিট থেকে আমরা শেষ করে ফেলবো, আমরা আবার ফেরত আসবো। সো জি, আচ্ছা, মানে না তাহলে কথা দিয়ে শেষ করতাম আর কি, গান দিয়ে। হ্যাঁ না, আমরা আবার ফেরত আসবো, অসুবিধা নেই। আপনি যদি একটি গান শোনান আমাদেরকে। খুবই প্রচলিত একটি লোকসঙ্গীত করতে চাই, যদিও এই গানটি আমি খুব ভালো গাইতে পারি না, বাট চেষ্টা করছি আর কি। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপর হলো রে সর, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, আহবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেহরা রে, আহবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেহরা রে, বাজার লুটিয়া নিল চুরায় রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। ও মুর্শিদ একে আমার ভাঙা না, তার উপর তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে, লহিও দয়ালের ঠায় তোরির ভরসা নাই, লহিও দয়ালের ঠায় এ তোরির ভরসা নাই, লাহুর দরিয়া দিতে পারে রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। ও মুর্শিদ অসাধারণ পলাশ ভাই, সবাই অনেক জোস, অনেক এনজয় করছে সবাই বললো, এবং আমাদেরও খুব ভালো লাগলো। আমাদের খুবই পরিচিত একটি লোকসঙ্গীত বাউল আব্দুল করিমের, এবং অসাধারণ আপনি কভার করলেন। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব হচ্ছে আপনাদের ক্লোজিং থট নিয়ে, যে আমরা সামনে তো কিভাবে চলবো বা কিভাবে কোন মানসিকতা রাখবো, এটা নিয়ে আমরা সব কথা বলেছি। আমরা সামনের বাংলাদেশকে কিরকম দেখতে চাই, এই কমন কোয়েশ্চেন আপনাদের দুজনের কাছে। ফার্স্টে শুনবো হেলাল ভাইয়ের কাছে, আমরা ভবিষ্যতের বাংলাদেশকে কিরকম দেখতে চাই। আমি অবশ্যই ভবিষ্যতের বাংলাদেশকে খুব সুন্দর দেখতে চাই এবং তরুণদের বিকাশকে আমরা দেখতে চাই। বাংলাদেশের তরুণদের বিকাশটা খুব ভালো হবে, তারা পজিটিভ
চিন্তা করতে শিখবে, আমরা যেই চিন্তাগুলোর কথা বলছি। এবং অবশ্যই বাংলাদেশকে কিন্তু বিজ্ঞান, শিক্ষা এবং স্বাস্থ্যে আগের চাইতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবং অবশ্যই স্বাস্থ্য মানে কিন্তু শুধু শারীরিক স্বাস্থ্য না, স্বাস্থ্য মানে মানসিক স্বাস্থ্য। বলে আমি বলবো সবাই আপনারা আজ থেকে মনের যত্ন নেওয়া শুরু করেন। কারণ সরকার কবে আমার মনের যত্ন নিবে সেটার জন্য আমরা বসে থাকবো না। আমরা আজকে থেকে আমার নিজের মনের যত্নটা যেন আজকে থেকে নিতে পারি। অসাধারণ অসাধারণ কথা বললেন পলাশ ভাই। আপনি আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে কথা বলে আপনি। হ্যাঁ মানে যেটা হলো যে হেলাল ভাই অনেক চমৎকার চমৎকার কথা বলেছেন, সবসময় ওনার কথা অনেক অনেক বড় মাপের ভক্ত আমি আসলে ওনার। উনি হয়তো আজকে জানলেন আর কি, আমার সাথে আজকে ওনার প্রথম কথা হচ্ছে আসলে, বাট আমি আপনার অনেক বড় একজন ভক্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল ওয়ার্ডস। হেলাল ভাই বলছিলেন যে আসলে আমাদের একটা রিয়েলাইজেশন হবে হয়তো করোনা পরবর্তী একটা সময়, যে আমরা আসলে কোথায় ইনভেস্ট করেছিলাম, এত জায়গায় ভুল জায়গায় ইনভেস্ট করবো। এখন স্বাস্থ্য এবং বিজ্ঞানে আসলে আরো বেশি মনোনিবেশ করতে হবে। আমার কাছে যেটা মনে হয় আমরা সবসময় আমরাই আসলে কি বলবো, আমরা সবসময় প্রকৃতির নিয়মটাকে ভেঙেছি, প্রকৃতির নিয়মেই চলেছে আসলে। এই 100 বছর আগেও এরকম বড় একটা স্প্যানিশ ফ্লু ছিল যেটাতে 7 কোটি মানুষ মারা গেছে। দেখেন প্রকৃতি আসলে প্রকৃতির নিয়মেই চলেছে। আমরাই কিন্তু আমাদের আবাসস্থল তৈরির জন্য পাহাড় কেটেছি, আমরা নদীকে উজাড় করেছি, বনকে উজাড় করেছি, বনকে পুড়িয়ে ফেলেছি। আমরা কিন্তু বাদুর কিন্তু কখনো বলেনি যে আমাকে খাও, আমরাই বাদুরকে খেয়েছি, অথবা আমরাই বারবার করে প্রকৃতির নিয়মটাকে ভেঙেছি আসলে। আসলে কিন্তু আমরাই প্রকৃতির সাথেই আমাদের চলতে হবে, প্রকৃতিকে বুঝতে হবে। আমরা একে অপরের সম্পূরক, আমরা বন্ধুসুলভ আচরণ করবো প্রকৃতির সাথে। আজকে দেখেন একটা পশু পাখিরও কোভিড-19 হয়নি, হয়েছে মানুষের। পাখিরা বাইরে ঘুরছে, ডলফিনরা সাগরে খেলছে, আমরা এই ঘরের মধ্যে বসে আছি আসলে। এখান থেকে আমার যেটা মনে হয় যে সবকিছুর মধ্যে আমাদের বন্ধুত্বটাকে খুঁজে বের করতে হবে আসলে। যেভাবে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হয়, অন্যান্য প্রাণীর সাথে মানুষের বন্ধুত্ব করতে হবে, প্রকৃতির সাথে করতে হবে আসলে। এই রিয়েলাইজেশনটা আমার দরকার। যেহেতু বাংলাদেশ আমাদের নদীমাতৃক দেশ, অসম্ভব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশে আছে আসলে। এগুলোর সাথে আমরা অন্যায় করেছি। কক্সবাজারকে দেখলে বোঝা যায় যে সেখানে লাল কাঁকড়ারা হাঁটছে আর কি, যেটা কখনোই দেখি না আমি আমার জীবদ্দশায় আসলে। আমার দেশের সমুদ্রটা এত সুন্দর, এটা আমি কখনো চিন্তাই করতে পারিনি। তো এটা আসলে তাদেরকেও তাদের মতো করে বিচরণ করতে দিতে হবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ, সামনের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ হোক, ভালোবাসার বাংলাদেশ হোক। সেটা প্রকৃতির সাথে ভালোবাসা, বন্ধুদের সাথে ভালোবাসা, অন্যান্য পশু পাখিদের সাথে ভালোবাসা। এই ভালোবাসা আসলে আমি ভালোবাসাটা দেখতে চাই বাংলাদেশে। ভালোবাসার কোনো কমতি নেই, সম্প্রীতির কোনো কমতি নেই, শুধু এটাকে আবার খুঁজে বের করতে হবে, কোথায় হারিয়ে গেছে এখান থেকে আবার নিয়ে আসতে হবে আসলে। এটাই রাইট রাইট অসাধারণ একটি আমাদের আজকে সময় কাটলো। হেলাল ভাই যদি কিছু বলতে চান যদি বলতে পারেন, কারণ আপনার কথা শুনতে আমাদের খুবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, অনেক বেশি কথা বলে ফেলেছি, কথা কম বলে আমরা এখন কাজে চলে যাব, আমাদের ভালো বাঁচতে হবে। রাইট, আমরা যেহেতু একটা বড় জিনিস নিয়ে কাজ করি, এটা হচ্ছে কন্টেন্ট। যে কন্টেন্ট গুলো আমরা সবসময় চাই যে ভালো কন্টেন্ট মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। এরকম একটি কন্টেন্ট হলো আমাদের পলাশ ভাইয়ের একটি কভার। আপনি যদি এটা একটু বলেন, আমরা এটা দিয়েই শেষ করে ফেলবো আমাদের আজকের লাইভ। আমি এটা গত রমজান মাসে করেছিলাম আসলে, ব্যাপক সাড়া পড়েছিল। এটা খুবই প্রচলিত একটা নাশিদ, বুর্দা কসিদার একটা নাশিদ, সবাই শুনেছেন এটা এর আগেও, বাট আমার কাভারটা হয়তো অনেকেই শোনেননি। আমি সবসময় একটা জিনিস নির্দ্বিধায় স্বীকার করি যে আমি চরম বিশ্বাসী একজন মানুষ। আমি আমার ধর্মকে অনেক ভালোবাসি এবং নতুন নতুন অনেক কিছু জানবার চেষ্টা করি আসলে। আমি যেরকম বলছি পড়ালেখার যে বিষয়টা বলেছিলাম, আমার ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে অনেক ভালোভাবে স্টাডি করার অনেকটা ইচ্ছা আছে। তো ওই জায়গা থেকেই, যেহেতু রমজান মাস, সবাই ভালো থাকুক। এই ঈদটা একটা অন্যরকম ঈদ হতে যাচ্ছে। ঈদটা যেন আমাদেরকে অনেক কিছু শেখাবে আসলে, কারণ ঘরের মধ্যে ঈদ করতে হবে। তারপরেও সবাই ভালো থাকেন, বেশি বেশি করে আল্লাহকে ডাকেন। এই তো। জি, ধন্যবাদ সবাইকে। আমরা পলাশ ভাইয়ের এই কভারটা শুনে, ট্রেডিশনাল নাচ বুর্দা কাসিদা, এটা শুনেই আমরা আজকে লাইভটা শেষ করব। তো আশা করি ভালো থাকবেন। دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن آجام مولاي صل وسلم
دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ছিলাম যখন আঁধারে এসেছো নূর হয়ে দেখালে পথ মোদের আলোর দিশারি হয়ে হে নবী তুমি মোদের জানালে সত্যকে আল্লাহ তাআলার রহমতে দুনিয়া হেসে উঠলো যে হাত্তা ওয়াদাত أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সো ধন্যবাদ সবাইকে আজকের লাইভে আমাদের সাথে থাকার জন্য, এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে কানেক্টেড ছিল। আমাদের সম্মানিত অতিথি যারা ছিলেন, ডক্টর হেলাল উদ্দিন আহমেদ এবং পলাশ নূর, অসাধারণ কিছু সময় কেটেছে এবং সবাই খুব পজিটিভ মেন্টালিটি নিয়ে কিন্তু আজকের লাইফটা শেষ করেছে এবং সবাই ঘুমাতে যাবে। আবার কালকে আবার সেহরির সময়ও হয়ে যাবে একটু পরে। তো সবাইকে ধন্যবাদ আপনারা যারা দেখেছেন, আমাদের অতিথিদেরকে। আশা করি কালকে আমরা আবার ফেরত আসবো নতুন একটি লাইভ নিয়ে, নতুন ইন্সপায়ারিং বাংলাদেশের নতুন শো, দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশ নিয়ে। টিল দেন, গুড নাইট। সালাম। Wow.